আমরা পড়েছিলাম কুলম্বস ল। ওকে, সাউন্ড ক্লিয়ার আসছে তো? স্যার যে কোনো দুটো পয়েন্ট চার্জের মধ্যে, ওকে, একটা যদি Q1 চার্জ হয়, একটা যদি Q2 চার্জ হয়, সেই দুটো চার্জের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমরা পেয়েছিলাম ফ্রম দ্য কুলম্বস ল। অ্যান্ড সেই ভ্যালুটা ছিল এরকম যে F ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ। 4 pi epsilon naught Q1 into Q2 by R square. এটা ছিল হচ্ছে কুলম্বস ল থেকে আমরা যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ভ্যালুটা পেয়েছিলাম দুটো পয়েন্ট চার্জের মধ্যে। ওকে, তাহলে এবার এই কুলম্বস ল এর আমরা আগের দিন যে ফর্মটা দেখেছিলাম, এটা জাস্ট একটা কি ফর্ম? এটা জাস্ট আমরা ম্যাগনিটিউডটা বের করেছি, তাই না? এটা জাস্ট ভ্যালুটা বের করেছি, ম্যাগনিটিউড। ইয়েস অর নো? অনলি দিস ইজ দ্য ম্যাগনিটিউড, বাট Sir. দিস ইজ হোয়াট? দিস ইজ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাই তো? এটা হচ্ছে কি? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ ফোর্স। এটা হচ্ছে এক ধরনের ফোর্স, তাই তো? তাহলে যদি একটা ফোর্স হয়, তাহলে এটা কি? এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ইজ নট ইট? তাই নয় কি? এটা একটা ওয়ান কাইন্ড অফ ফোর্স। Sir. হ্যাঁ, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। সো কুলম্বস ল কে আমরা Sir, ভেক্টর ফর্মে 1 by sir F equal to 1 by নিচে কি লিখছেন ওটা? 1/4 পাই এপসিলন নট। এপসিলন এই যে এইভাবে লেখে, সাইডে লিখে দিচ্ছি, এটাকে বলে এপসিলন, অ্যান্ড সাফিক্সে 0, এপসিলন নট। এটা হচ্ছে পারমিটিভিটি। পারমিটিভিটি কি জিনিস আজকে আমরা পড়ব। হোয়াট ইজ দিস? দিস ইজ পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। স্যার এটা কি ফোর্স লিখেছেন? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যখন দুটো রেস্ট চার্জের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন অথবা রিপালশন কাজ করে, সেটাকেই আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলি। আগের দিন ডিসকাস হয়েছিল, কি ছিলে না এই আগের দিনের ক্লাসে? ওকে, নো স্যার। হ্যাঁ, এগিয়ে যাচ্ছি আমরা। ওকে, তো দেখো, এই এবার কুলম্বস ল এর আমরা কি করব? ভেক্টর ফর্মটা দেখব। ওকে, ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। পয়েন্টটা এরকম করো, ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। ওকে, সো আমরা দুটো কেস নিচ্ছি। দুটো কেসের জন্য আমরা ভেক্টর ফর্মটা দেখব কিরকম হয়। একটা আমি ফার্স্ট কেস নিচ্ছি এরকম, যে দুটো সেম চার্জ নিচ্ছি, মানে লাইক চার্জেস। ওকে, উই আর টেকিং লাইক চার্জেস, মানে একই ধরনের চার্জ। লাইক চার্জ মানে একই ধরনের। আইদার সেটা প্লাস প্লাস হতে পারে, মানে হচ্ছে দুটোই পজিটিভ চার্জ, অথবা দুটোই নেগেটিভ চার্জ। এমন কন্ডিশনের জন্য আমরা ভেক্টর ফর্মটা দেখবো। ওকে, কথাটা বোঝা গেল আমার? লাইক চার্জের জন্য আমরা ভেক্টর ফর্ম দেখব। লাইক চার্জ মিন্স দুটো চার্জই আমরা কি নিচ্ছি? আইদার পজিটিভ পজিটিভ অর নেগেটিভ নেগেটিভ। কথাটা বোঝা গেল? ওকে, তাহলে দেখো আমরা এখানে একটা চার্জ নিচ্ছি প্লাস Q1। ওকে, একটা পজিটিভ চার্জ। এখানে আরেকটা চার্জ নিচ্ছি আমরা প্লাস Q2, দুটোই পজিটিভ চার্জ। ওকে, তাহলে আমরা বলতে পারি এই দুটো লাইক চার্জেস, তাই তো? তাহলে এদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা, সেটা অ্যাট্রাকটিভ হবে না রিপালসিভ হবে? বলো, অ্যাট্রাকটিভ মানে আকর্ষণ করে, রিপালসিভ। হ্যাঁ, রিপালসিভ হবে। রিপালসিভ কারণ লাইক চার্জেস। ওকে, তাহলে দেখো, এটা ফার্স্ট চার্জ, এটা সেকেন্ড চার্জ, তাই তো? এবার দেখো এখানে যে ঘটনাটা ঘটছে, ফার্স্ট চার্জের ওপর যে ফোর্সটা কাজ করছে, সেটা কার জন্য করছে? এই Q2টা প্রেজেন্ট আছে জন্যই, তাই তো? এই ফার্স্ট চার্জের ওপর একটা ফোর্স কাজ করছে কিসের জন্য? এই Q2টা এর আশেপাশে আছে তার জন্য। যদি এ না থাকতো তাহলে তো এর ওপর কোনো ফোর্স কাজ করতো না, তাই না? ইয়েস অর নো? Yes sir. হ্যাঁ, Yes sir. সিমিলারলি Q2 এর উপরও সেম। Q2 এর উপর যে ফোর্সটা কাজ করছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা,
সেই ফোর্সটা কিসের জন্য কাজ করছে? এই Q1টা তার পাশে প্রেজেন্ট আছে জন্য, তাই তো? ওকে, তাহলে আমরা কি দেখব? তাহলে আমরা এখানে দেখতে পাবো যে যে দুটো যে ফোর্স কাজ করছে সেটা হচ্ছে অবভিয়াসলি রিপালসিভ ফোর্স। তাহলে রিপালসিভ ফোর্স হলে সেই ফোর্সের ডিরেকশনগুলো কোন দিকে হবে? অর্থাৎ তারা একটা আরেকটার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে, সো এই ডিরেকশনে হবে, তাই তো? ইয়েস অর নো? ডিরেকশনটা বোঝা গেল? Yes, sir. এই ফোর্সটাকে আমি নাম দিচ্ছি এফ অফ 1 2। কেন এফ অফ 1 2? এই এফ অফ 1 2 টা কি? এফ অফ 1 2 টাকে আমি নিচ্ছি ফোর্স অন দা ফোর্স অন চার্জ 1, ফোর্স অন চার্জ 1 মানে ফার্স্ট চার্জের উপর ফোর্স ডিউ টু দ্য প্রেজেন্স অফ সেকেন্ড চার্জ, ডিউ টু দ্য প্রেজেন্স অফ চার্জ 2। এই কথাটা বোঝা গেল যে F12 আমি কোন ফোর্সটাকে নিলাম? F12 আমি সেই ফোর্সটাকে নিচ্ছি যে F12 হচ্ছে ফোর্স অন দ্য ফার্স্ট চার্জ ডিউ টু দ্য প্রেজেন্ট অফ দ্য সেকেন্ড চার্জ। এই কথাটা বোঝা গেল? সিমিলারলি আমরা এই ফোর্সের নাম কি দেব? F21, F12 and F21। F21 তাহলে কি হবে? এটা ঠিক তার অপোজিটটা হবে, তাই না? এটা কি হবে? ফোর্স অন চার্জ 2 ডিউ টু দ্য প্রেজেন্স অফ এটা এটা চার্জ 2, এটা প্রেজেন্স অফ চার্জ 1। F12 and F21 কি নিলাম বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে স্যার আরেকবার বলুন না স্যার। হ্যাঁ স্যার একবার বলুন। ওকে, সো দেখো আমরা এখানে এই কেসটা যেটা সেটা হচ্ছে লাইক চার্জের কেস, অর্থাৎ আমরা দুটো সেম চার্জ নেব। এখানে আমরা নিয়েছি দুটো পজিটিভ চার্জ। এখন দুটো পজিটিভ চার্জ যদি আমরা পাশাপাশি রাখি তাহলে তাদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কাজ করবে সেটা কি হবে? রিপালসিভ ইন নেচার হবে, মানে অর্থাৎ বিকর্ষণ ফোর্স কাজ করবে। ওকে, তো বিকর্ষণ ফোর্স কাজ করলে কি করবে? একটা চার্জ আরেকটা চার্জকে দূরে সরে দেবে, অর্থাৎ ফোর্সের ডিরেকশন গুলো এই ডিরেকশনে হবে, তাই তো? আউটওয়ার্ড ডিরেকশনে তারা দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। এবার কথা হচ্ছে এখানে দেখো দুটো চার্জের ওপরই ফোর্স কাজ করবে, ফার্স্ট চার্জের ওপরও ফোর্স কাজ করছে, সেকেন্ড চার্জের ওপরও ফোর্স কাজ করছে। ওকে, এবার ফার্স্ট চার্জের উপর যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটা কেন করছে? হোয়াই? কারণ তার কাছাকাছি তার আশেপাশে এই চার্জটা উপস্থিত আছে জন্য, ডিউ টু দ্য প্রেজেন্স অফ দিস চার্জ। ওকে, তাহলে সেই জন্য আমরা এখানে দুটো ফোর্স যেহেতু কাজ করছে, একটা ফোর্স কাজ করছে ফার্স্ট চার্জের উপর, একটা ফোর্স সেকেন্ড চার্জের উপর, তাই তো? তাহলে এই দুটো চার্জকে আমরা জাস্ট এদের নামগুলো দিচ্ছি F12 and F21। F12 কোন ফোর্সটা? F12 হচ্ছে সেই ফোর্সটা যে ফোর্সটা ফার্স্ট চার্জের উপর কাজ করছে, কার জন্য? ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য সেকেন্ড চার্জ। অ্যান্ড F21টাকে আমরা বলছি যে এই ফোর্সটা কাজ করছে সেকেন্ড চার্জটার উপর। এবং কেন এই ফোর্সটা অ্যারাইজ হচ্ছে? এই ফোর্সটা আমরা পাচ্ছি কেন? ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য ফার্স্ট চার্জ। কথা বোঝা গেল? ওকে, তাহলে এই ফোর্সের ডিরেকশন F12 ডিরেকশন এইদিকে অ্যান্ড F21 এর ডিরেকশন এইদিকে। এবার এদের মাঝখানে যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটা কত? সেই ডিস্টেন্সটাকে আমরা ধরে নিচ্ছি আর। কত? আর। কথা বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার। ওকে, এবার যেহেতু এটা 1 আর এটা 2 আমরা আর এর দুটো ইউনিট ভেক্টর এখানে কনসিডার করছি। একটা কনসিডার করছি R1 থেকে 2 ক্যাপ, অর্থাৎ R12 ক্যাপের ডিরেকশন হচ্ছে এই দিকে। এই দিকে যে ইউনিট ভেক্টরটা সেটা আমরা কনসিডার করছি R12, মানে 1 থেকে 2 এর দিকে যাচ্ছে। আর একটা আমরা ইউনিট ভেক্টর নিতে পারি যেটাকে আমরা বলতে পারি R21, যেটা কোথা থেকে কোথায় যাচ্ছে? 2 থেকে 1 এ যাচ্ছে। এই সাফিক্সের লেটার গুলো বোঝা যাচ্ছে? 1 2 2 1। হ্যাঁ স্যার। একদম ক্লিয়ার তো? স্যার বুঝে। একদম ক্লিয়ার তো? স্যার আরও অপোজিট ডাইরেকশনে যাবে না স্যার, ডিস্টেন্স তো বাড়বে। না না, ডিস্টেন্স বাড়বে কিনা সেটা নিয়ে আমরা ইন্টারেস্টেড নই, জাস্ট শুধু আমাদের ডিরেকশন গুলো দরকার। আমরা এই R12 আর R21 ক্যাপ দুটো ইউনিট ভেক্টর নিচ্ছি।
1 2 ইউনিট ভেক্টরটা এই ডিরেকশনে 1 থেকে 2 এ যাওয়ার পথে, আর 2 1 যে ইউনিট ভেক্টরটা আমরা কনসিডার করছি, আমরা ধরছি কিন্তু, হ্যাঁ, সাপোজ আমরা এগুলো কনসিডার করছি। ওকে, যদি এই দিকে হয় 1 2 ভেক্টরটা, তাহলে 2 1টা অবভিয়াসলি এই দিকে হবে, তাই না? একটা কনসিডার করলে আরেকটা আমরা পেয়ে যাচ্ছি। কথা বুঝছো আমার? ওকে, তাহলে এই দুটো হচ্ছে ইউনিট ভেক্টর কাজ করছে। এবার এই ইউনিট ভেক্টর গুলো কেন নিচ্ছি বুঝবো, হ্যাঁ। দেখো, তাহলে R12 আর R21 ক্যাপের মধ্যে যদি আমি একটা রিলেশন বের করতে চাই, তাহলে এদের রিলেশনটা কি রকম হবে? এদের রিলেশনটা পরে লিখছি। তার আগে দেখো, তাহলে যদি আমরা প্রথমে আমরা F12টা বের করতে চাই, ঠিক আছে? তাহলে আমরা কুলম্বের ফর্মুলা জানি, তাই তো? কুলম্বস ল থেকে আমরা এবার কি বের করব? কুলম্বস ল থেকে আমরা এবার বের করব F12 আর F21 এর ভ্যালুগুলো। ওকে, ওয়েট, ওকে, আমি যদি F12 এর ভ্যালুটা বের করতে চাই, ওকে, সেটা কুলম্বস ল থেকে বের করব। হ্যাঁ, কুলম্বস ল থেকে, অবভিয়াসলি কুলম্বস ল থেকে। কুলম্বস লই তো করছি, ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল এর ভেক্টর ফর্ম আমরা লিখব। F12 কে কি করে লিখতে পারি দেখো? F12 কার ডিরেকশনে যাচ্ছে বলো তো? আমি যদি বলি F12 এই ফোর্সটা, তাই তো? হ্যাঁ, এই ফোর্সটার ডিরেকশন কোন ইউনিট ভেক্টরের দিকে? এই R12 না R21 এর দিকে? তাহলে আমি যদি এট ফার্স্ট আমি উইদাউট ভেক্টর ফর্মে লিখি, মানে আমি প্রথমে ভেক্টর ফর্ম দিচ্ছি না, জাস্ট কুলম্ব ল থেকে আমি F12 এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে ফর্মুলা কি? কুলম্বস লটা কি বলে? 1/4 পাই এপসিলন নট Q1 ইন্টু Q2 ডিভাইড বাই এদের ডিস্টেন্সের স্কোয়ার, এদের মাঝখানের ডিস্টেন্সটা আর নিয়েছি, সো আর এর স্কোয়ার। এটা হচ্ছে ভ্যালুটা, এই F12 ফোর্সটা, তাই তো? ওকে, এবার দেখো, যখন আমি ভেক্টরই লিখতে যাব ভেক্টর ফর্মে, তার মানে এই ফোর্সটার আমাকে ডিরেকশনটা মেনটেন করতে হবে, ডিরেকশনটা দেখাতে হবে এই এক্সপ্রেশনের মধ্যে। এবার দেখো, F12 ফোর্সের ডিরেকশনটা কোন দিকে? এই দিকে ডিরেকশন, আর এই ডিরেকশনটাই হচ্ছে কি R21 ভেক্টরটার ডিরেকশন, R21 ইউনিট ভেক্টর যেটা আমরা কনসিডার করলাম। ইয়েস অর নো? সো স্যার এটা বুঝতে পারলাম না স্যার, একটু ভালো করে বুঝিয়ে দিন। ইয়েস স্যার। দেখো, যে কোনো আমি যখন ওকে, যে কোনো একটা ভেক্টরকে আমরা যখন ডিনোট করি এ ভেক্টর, ওকে, তো এই ভেক্টরটার একটা পার্টিকুলার ডিরেকশন আছে, তাই তো? সো এ ভেক্টরকে আমরা এভাবে লিখতে পারি। এবার এই ডিরেকশনে যদি ইউনিট ভেক্টর সাপোজ R1 ক্যাপ হয় এবং এর ম্যাগনিটিউডটা এ হয়, তাহলে এ ভেক্টরটাকে আমরা লিখতে পারি, এ ভেক্টর ক্যান বি রিটেন ইন দিস ফর্ম এ R1 ক্যাপ। এটা জানো কি? যে কোনো একটা ভেক্টর এ ভেক্টর, তার ম্যাগনিটিউড যদি এ হয় এবং ইউনিট ভেক্টর সেই ডিরেকশনে যদি R1 ক্যাপ হয়, তাহলে সেই ভেক্টরটাকে আমরা এভাবে লিখি। কথা বুঝছো? এটা আমরা পাই ইউনিট ভেক্টরের ডেফিনেশন থেকেও এবং ভেক্টরের ডেফিনেশন থেকেও। ওকে, এটা আমরা তোমরা একটা দেখতে পারো, কি বলে, গতকালকে আমি একটা করেছিলাম, ফ্রি ক্লাস নিয়েছিলাম জিলেটের, ওখানে আমি ভেক্টরের অনেকগুলো প্রপার্টি ডিসকাস করেছি। আমি একবার ভিডিওটা লিংক দিয়ে দেবো গ্রুপে, একবার দেখে নিও, হ্যাঁ, তাহলে বুঝবে ইউনিট ভেক্টরটা কি জিনিস আর এই এক্সপ্রেশনটাই বা কি করে আসলো। কথা বুঝছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার লিংকটা গ্রুপে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, আমি লিংকটা গ্রুপে দিয়ে দিব, তোমরা ওই ভিডিও, ওটা ইউটিউবেই আছে, ফ্রি ক্লাস ছিল তো, ঠিক আছে, আমি দিয়ে দিব, তোমরা পারলে একবার দেখে নিও ইউনিট ভেক্টরের ডেফিনেশনটা, আর ইউনিট ভেক্টর কি করে করি, সবগুলো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। ওকে, তাহলে দেখো, আমি যেটা মেইনলি বলছি সেই জিনিসটা ধ্যান রাখো যে এটা তো ভেক্টরটা, তাই তো? এটার একটা পার্টিকুলার ডিরেকশন আছে, এই ডিরেকশনে যাচ্ছে। এবার এই ডিরেকশনের ইউনিট ভেক্টরটা আমাকে দরকার হবে। এই ভেক্টরটাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমার এই ডিরেকশনে ইউনিট ভেক্টর দরকার। কথা বুঝছো? টু এক্সপ্রেস এনি ভেক্টর ইন দিস ডিরেকশন, যে কোনো ভেক্টর যদি আমরা এই ডিরেকশনে এক্সপ্রেস করতে চাই, লিখতে চাই, তাহলে এই ডিরেকশনের ইউনিট ভেক্টর জানাটা আমাদের পক্ষে অত্যন্ত জরুরি। কথা বোঝা গেল?
হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই ডিরেকশনে আমরা ইউনিট ভেক্টর অলরেডি আমরা কনসিডার করে নিয়েছি r21 ক্যাপ। তাহলে আমরা লিখতে পারি এই ফোর্সটার ভেক্টর ফর্ম দ্যাট এটা তো ম্যাগনিটিউডটা না, আর এই যে এই ইউনিট ভেক্টরটা কি করবে, এর ডিরেকশন ডিসাইড করবে। তাহলে এটা হবে F12 এর ভেক্টর ফর্ম। ক্লিয়ার হলো কি ব্যাপারটা? একবার দেখে নিও, হ্যাঁ, ইউনিট ভেক্টরের ওই ইয়েটা একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপরে কোনো প্রবলেম হলে আমাকে কোশ্চেন করবে। আচ্ছা, ওইটা না হলে এটা বুঝতে পারছি না। কোনটা? আপনি যেটা দেখার কথা বলছেন না, ওইটা না হলে এটা কি করে আসছে ভিডিওটা সেটাই করতে বুঝতে লাগবে পারছি না। কি? হ্যাঁ স্যার। দেখো দেখো, আরে বাবা, ফোর্সটা কোন দিকে যাচ্ছে, জাস্ট ডিরেকশন দুটো দেখো, ডিরেকশন ডিরেকশন। F12 কোন ডিরেকশনে কাজ করছে, এই ডিরেকশনে, তাই তো? হ্যাঁ স্যার। ইয়েস অর নো? ওকে, এবার এই ডিরেকশনে F12 কে যদি আমি ভেক্টর ফর্মে লিখতে চাই, কথাটা শোনো, যদি F12 কে আমি ভেক্টর ফর্মে লিখতে চাই এই ডিরেকশনে, তাহলে এই ডিরেকশনের যে ইউনিট ভেক্টরটা সেটা আমার জানা দরকার। কথা বুঝছো? যদি আমি F12 টাকে ভেক্টর ফর্মে লিখতে চাই, তাহলে এই ডিরেকশনে ইউনিট ভেক্টরটা জানা দরকার আমার। এটা ক্লিয়ার তো? হ্যাঁ 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 স্যার, কি করে জানবো ইউনিট ভেক্টরটা? হ্যাঁ, ইউনিট ভেক্টরটা কিভাবে জানবো? ইউনিট ভেক্টর জানবো কি করে? এই যে আমরা এখানে কনসিডার করেছি ওই জন্যই জানা, এখানে জানার তো কিছু নেই, এখানে আমরা কনসিডার করছি, এখানে ভেক্টর ফর্মটাকে লেখার জন্য আমরা কনসিডার করছি, এখানে জানার কিছু নেই। এবার যেগুলোতে জানার আছে সেগুলো পার্টিকুলার কার্টেসিয়ান সিস্টেম আছে, হ্যাঁ, 3D 2D, সেগুলো ভেক্টর যখন পড়বো ডিসকাস করবো। যে এক্স ডিরেকশনে আই ক্যাপ ইউনিট ভেক্টর হয়, যে ওয়াই ডিরেকশনে জে ক্যাপ ইউনিট ভেক্টর নেই, আবার জেড ডিরেকশনে কে ক্যাপ ইউনিট ভেক্টর নেই। ওকে, হ্যাঁ স্যার। ওগুলো 2D 3D তে কার্টেসিয়ান সিস্টেমে ইউনিট ভেক্টর গুলো ফিক্সড। ওকে, বাট এইরকম একটা র্যান্ডম সিস্টেমের ক্ষেত্রে ইউনিট ভেক্টর ফিক্সড নয়। ওকে, আমরা এখানে কনসিডার করেছি r21 ক্যাপ r12 ক্যাপ। r12 ক্যাপ হচ্ছে 1 থেকে 2 এর দিকে, আর 2 থেকে 1 হচ্ছে কি r21 ক্যাপ। ওকে, ডিরেকশন গুলো বোঝাতেই কিন্তু এগুলো আমরা কনসিডার করেছি, কথাটা বুঝছো? ডিরেকশন গুলো যাতে আমরা ঠিকমতো বুঝতে পারি তার জন্য এগুলো কনসিডার করেছি। ওকে, তাহলে এই ডিরেকশনে আমরা নিয়েছি সেটা r21 ক্যাপ, সেই জন্যই এই r21 ক্যাপটা দিয়ে আমরা কি এই ডিরেকশনটা বোঝাচ্ছি। কথা বুঝছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি শিওর তো? একদম। ওকে, একটু ভেক্টরের ওই জিনিসটা দেখে নাও, হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাবে একদম। যদি কিছু কনফিউশন থাকে আরো ক্লিয়ার হবে, কিছু প্রবলেম থাকলে আমাকে আবার কোশ্চেন করবে ওটা দেখার পর। এবার দেখো, সিমিলারলি F21 টাকে আমরা ভেক্টর ফর্মে লিখতে পারি। F21 টাকে যখন লিখবো, F21 এর ডিরেকশন এইদিকে, তাই না? F21 এর ডিরেকশন এইদিকে। হ্যাঁ স্যার। তাহলে এইদিকে ইউনিট ভেক্টর কি আছে, আমরা নিয়েছি r12 ক্যাপ। r12। সো এটাকে আমরা কি লিখতে পারি, 1/4 পাই এপসিলন নট q1 ইন্টু q2 ডিভাইড বাই r স্কোয়ার, আর এখানে ইউনিট ভেক্টর কি r12 ক্যাপ। ওকে, তাহলে দেখো F12 অ্যান্ড F21 এই দুটো ফোর্সকে আমরা ভেক্টর ফর্মে যখন লিখছি, অর্থাৎ কুলম্বিয়ান ফোর্সকে যখন আমরা ভেক্টর ফর্মে লিখছি, তখন আমরা এরকম পাচ্ছি। ওকে, এবার আমাকে কেউ বলতে পারবে যে r12 ক্যাপ আর r21 ক্যাপের মধ্যে রিলেশন কি? কেউ আমাকে বলতে স্যার পারবে? বিপরীত। হ্যাঁ, দেখো, দুটো ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরের ডেফিনেশন হচ্ছে, ইউনিট ভেক্টরের ডেফিনেশন হচ্ছে যার ম্যাগনিটিউডটা 1 হয়। ডেফিনেশন কি ইউনিট ভেক্টরের? যার ম্যাগনিটিউড 1 হয়, অর্থাৎ যার ভ্যালুটা 1, মান 1। ওকে, এবার দুটোর ভ্যালুই 1, কিন্তু একটা আর একটার কি অপোজিট দিকে। তাহলে দেখো, r12 ক্যাপ আর r21 ক্যাপের মধ্যে যে রিলেশনটা, সেটা হচ্ছে একটা আরেকটার নেগেটিভ ভেক্টর। কথা বুঝছো? এই নেগেটিভ ভেক্টর কি সেটাও ওই ভিডিওতে ডিসকাস করা হয়েছে। ওকে, তোমরা একবার দেখে নিও, আমি লিঙ্কটা দিয়ে দেবো। হালকা করে বলে দিন না স্যার। হালকা করে বলে দিলে আমরা এখানে এগোতে ইয়ে হবে না, একবার দেখে নিও, ক্লিয়ার হয়ে যাবে। ভেক্টর আছেই তো তোমাদের, ভেক্টর তো ম্যাথে আছেই, তোমাদের করতেই হবে। আচ্ছা। কথা বুঝছো? দেখে নিও, একদম ডিটেলসে নিয়ে নিও। আচ্ছা। ওকে, লাগবে এই জিনিসগুলো।
ওকে, তাহলে দেখো, আবার দেখো এবার যে মেইন জিনিসটাতে আসছি সেটা হচ্ছে, তাহলে এখান থেকে দেখো F12 আর F21 কে দুটোকেই আমরা কি ভেক্টর ফর্মে লিখে নিলাম। ওকে, দুটোকেই ভেক্টর ফর্মে লিখে নিলাম। সো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের যে ভ্যালুটা পাচ্ছি কুলম্বস ল থেকে, সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ভ্যালুটাকে আমরা কি ভেক্টর ফর্মে লিখতে পারছি। ওকে, সো এটাকেই আমরা বলছি কি ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। ওকে, ক্লিয়ার তো? এবার দেখো, এবার হচ্ছে কন্ডিশনটা ঠিক উল্টা। এখানে আমরা কি নিলাম, এখানে আমরা নিলাম হচ্ছে লাইক চার্জেস, দুটোই পজিটিভ চার্জেস নিয়েছি, তাই তো? দুটোই আমরা কি নিয়েছি, পজিটিভ চার্জ। পজিটিভ। ওকে, এবার আমরা দুটো কি নেব, নেগেটিভ, সরি, আমরা এবার অপোজিট চার্জ নেব, অর্থাৎ লাইক চার্জ নিয়েছি, এবার আমরা আনলাইক চার্জেস নেব, অর্থাৎ একটা পজিটিভ নিলে আর পজিটিভ নেগেটিভ। হ্যাঁ, পজিটিভ নেগেটিভ অথবা নেগেটিভ পজিটিভ। ওকে, আনলাইক চার্জেস নেব। ওকে, কি এই পয়েন্টটা, দুটো আমরা আনলাইক চার্জেস নেব, মানে একই ধরনের নয়। অর্থাৎ আমরা কি নিয়েছি, অর্থাৎ আমরা একটা পজিটিভ চার্জ নিয়েছি মানে প্লাস Q1 নিয়েছি, আর একটা আমরা নেগেটিভ চার্জ নিয়েছি মাইনাস Q2 নিয়েছি। কথা বুঝছো? তাহলে দেখো, যদি একটা পজিটিভ আর একটা নেগেটিভ হয়, তাহলে এদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে সেটা কিরকম হবে বলো, সেটার নেচার কিরকম? হ্যাঁ, অ্যাট্রাকটিভ নেচার হবে। ওকে, তাহলে ফোর্সের ডিরেকশন গুলো এই দিকে হবে, তাই না? একই দিকে হবে। হ্যাঁ, ওকে। তাহলে দেখো, এখানে যে ফোর্সটা কাজ করবে সেটার ডিরেকশন এই দিকে, এখানে যে ফোর্সটা কাজ করবে সেটার ডিরেকশন এই দিকে। ওকে, তাহলে এটাকে আমরা লিখবো কি F12 সেম, F12 ফোর্স, এটা হচ্ছে F21 সেম জিনিস। এগুলো কি ফোর্স অন ফার্স্ট চার্জ ডিউ টু দ্য প্রেজেন্স অফ সেকেন্ড, সেম। হ্যাঁ, সেম। F12 জিনিসটা কি, এই ফোর্সটাকে নিচ্ছি, আর এখানে ভেক্টর দেওয়ার কোনো মানে নেই। F12টাকে আমরা লিখছি দিস ইজ দ্য ফোর্স অন ফার্স্ট চার্জ, ওকে, ডিউ টু দ্য প্রেজেন্স অফ সেকেন্ড চার্জ। ওকে, আর F21টা কি, এগেইন সেম জিনিস, কি ফোর্স অন সেকেন্ড চার্জ, যার থেকে বলে ফোর্স অন সেকেন্ড চার্জ ডিউ টু ফার্স্ট চার্জ। ওকে, ঠিক আছে। এবার এদের মাঝখানে ডিস্টেন্স আর, এবার এখানেও আমরা দুটো ইউনিট ভেক্টর নিচ্ছি সেম, আগে যেরকম নিয়েছিলাম 1 থেকে 2 এর দিকে যেটা, সেটাকে নিচ্ছি আমরা R12 ক্যাপ, আর অপোজিট দিকে যেটা নিচ্ছি সেটা হচ্ছে R21 ক্যাপ। ক্লিয়ার তো? একই জিনিস নিচ্ছি। হ্যাঁ, তাহলে এবার আমাকে এফ, স্যার হ্যাঁ বলো। একটু একটু বুঝিয়ে দিন স্যার, একটু একবার। দেখো, এখানে দুটো অপোজিট চার্জেস, একটা প্লাস একটা মাইনাস, তাই তো? তাহলে এরা কি করবে, এরা একটা আরেকটাকে কি করবে, আকর্ষণ করবে। এবার যখন আকর্ষণ করবে, তাহলে আকর্ষণ বলের দিকগুলো ডিরেকশনগুলো কোন দিকে হবে, এই দিকে আর এই দিকে। অর্থাৎ এরা দুইটা ফোর্সই এমন ভাবে কাজ করবে দুটো চার্জের ওপরই, যে এরা কি একটা আরেকটার কাছাকাছি আসার চেষ্টা করবে, তাই তো? এবার কাছাকাছি তখনই আসতে পারবে যখন তাদের ডিরেকশন গুলো কি একই দিকে হবে, মানে একই দিকে আসতে চেষ্টা করবে তারা, এরকম হবে ডিরেকশন গুলো। তাহলে এই যে ফোর্সটাকে, ফার্স্ট চার্জের ওপর যে ফোর্সটাকে, তার নাম দিলাম আমরা F12। F12, 1-2 কি বুঝছি, যে এটা এই ফোর্সটা হচ্ছে ফার্স্ট চার্জের ওপর, কার জন্য, 2 এর জন্য। আর F21 কি, এই ফোর্সটা হচ্ছে সেকেন্ড চার্জের ওপর, কার জন্য, ফার্স্ট চার্জটার জন্য। যেটা আমরা অলরেডি এর আগেও এখানেও আমরা সেম লিখেছি, এখানেও আমরা সেম জিনিস লিখেছি। বোঝা বোঝা গেল কি? এত দূর অবধি বোঝা গেল? F1, F12 আর F21। হ্যাঁ স্যার। ওকে, এবার আসি ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর সেম ভাবে কনসিডার করলাম। কিভাবে, যে 1 থেকে 2 এর দিকে যে ডিরেকশনটা নিচ্ছি সেটা 1 2 ডিরেকশন, সেখানে R12 ক্যাপকে কি নিচ্ছি, ইউনিট ভেক্টর।
আর 2 থেকে 1 এর দিকে যে ডিরেকশনটা, এটা ফার্স্ট চার্জ, তাই তো? এটা 1 নাম্বার চার্জ, এটা ফার্স্ট চার্জ, আর এটা হচ্ছে সেকেন্ড চার্জ, তাই তো? তো 1 থেকে 2 এর দিকে নিচ্ছি 1 2 ইউনিট ভেক্টর, আর 2 থেকে 1 এর দিকে নিচ্ছি 2 1 ইউনিট ভেক্টর। একদম ইজি জিনিস, কনসিডার করছি। ওকে, কনসিডার করছি আমরা জাস্ট। কেন কনসিডার করছি? কারণ আমাদের যে ভেক্টর ফর্মে লিখবো আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাকে, ওকে, তার জন্য আমাদের একটা ইউনিট ভেক্টর দরকার। সেজন্য আমরা ইউনিট ভেক্টরটাকে কনসিডার করছি এই ডিরেকশনে। ওকে, এবং ইউনিট ভেক্টর অলওয়েজ আমাদের একটা পার্টিকুলার ডিরেকশনে নিতে হবে। ওকে, এখানে আমরা এই দুটো ডিরেকশন সিলেক্ট করছি। কথা বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে। তাহলে এবার আমরা F12 আর F21 কে লিখবো। ওকে, কি করে লিখবো দেখো। স্যার F12 is equal to 1/4 pi epsilon naught P1 Q2 by R square R cap 12. এই যে দেখো, এখানে কিন্তু ওখানে যে জিনিসটা উল্টা ছিল এখানে কিন্তু স্যার। সেম। কেন? কারণ F12 এর ডিরেকশন এই দিকে, তাহলে এই ডিরেকশনে ইউনিট ভেক্টর দরকার আমার। এই ডিরেকশনে ইউনিট ভেক্টর কোনটা? এই ডিরেকশনে ইউনিট ভেক্টর হচ্ছে R12 ক্যাপ, তাই তো? F12 এর ডিরেকশনের দিকে ইউনিট ভেক্টর কোনটা বলো? R12 হ্যাঁ স্যার R12 ওকে, সো দ্যাটস ওয়াই সে কারণে এখানে ইউনিট ভেক্টর এটা হবে, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, এবার F21 সিমিলারলি, F21 কিরকম হবে? এটা এখানে সেম জিনিস থাকবে, এখানে শুধু ইউনিট ভেক্টরটা কি হবে? 21 হবে, তাই না? হ্যাঁ স্যার R21 হবে। ওকে, তাহলে এভাবে কিন্তু আমরা কুলম সরি কুলম্বস ল এর ভেক্টর ফর্ম লিখতে পারি। ওকে, এইভাবে আমরা ভেক্টর ফর্মে লিখতে পারি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সগুলোকে। ওকে, সো F21 ইকুয়াল টু দিস। এবার যে জিনিসটাতে আসছে ফাইনালি, যে জিনিসটা হচ্ছে লাইক চার্জ অ্যান্ড আনলাইক চার্জ দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে, সেটা হচ্ছে এরকম। এই দুটো ক্লিয়ার তো? এখানে আর কারো কিছু কোশ্চেন নেই তো? ওকে, আর যাদের ভেক্টর নিয়ে প্রবলেম হচ্ছে একবার ভেক্টরটা পড়ে নেবে ভালো করে। হ্যাঁ, এবার আমি যে জিনিসটা বলছি সেটা দেখো। যখন দুটো চার্জ, এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, ওকে, তাহলে দুটো চার্জের মধ্যে যে ফোর্সটা কাজ করছে সেটা তো একই ফোর্স, তাই না? এই দুটো ফোর্স যে দুই দিকে যাচ্ছে, দুটারই কন্ট্রিবিউশন তো সেম, তাই না? মানে এই ফোর্সটা F12 আমরা নিচ্ছি আর F21 নিচ্ছি, এদের ম্যাগনিটিউড গুলো তো সেম, তাই না? তুমি ভেক্টর বাদ দিয়ে এখন যদি তুমি বের করো যে তোমার শুধুমাত্র কি দরকার? ম্যাগনিটিউড দরকার। কি দরকার? তোমার শুধুমাত্র ম্যাগনিটিউড মানে ভ্যালুটা। তাহলে সেই ভ্যালুটা সেম। দেখো, ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড তো 1। দেখো, এটা ইউনিট ভেক্টর। ওকে, এই যে R12 টা ইউনিট ভেক্টর, এর ম্যাগনিটিউড কত? তাহলে এটা ম্যাগনিটিউড। সিমিলারলি F21 এর ম্যাগনিটিউড দেখো, কোনো ডিফারেন্স নেই। কারণ ফর্মুলা কি বলছে? যে দুটো চার্জের মাল্টিপল ডিভাইডেড বাই তাদের মধ্যে ডিস্টেন্স। এবার যখন ফোর্সের ডিরেকশন গুলো চেঞ্জ হবে, তাতে কি এই ভ্যালুটা চেঞ্জ হবে? Q1 এর ভ্যালু অথবা Q2 এর ভ্যালু অথবা R এর ভ্যালু, কোনো একটা ভ্যালু কি চেঞ্জ হবে? হবে না। সো এদের ম্যাগনিটিউড কিন্তু সেম। অর্থাৎ মানের দিক দিয়ে F12 আর F21 দুটোই সেম। ওকে, বাট এবার যদি আমি ফার্স্ট কেসটার ক্ষেত্রে, অর্থাৎ লাইক চার্জের ক্ষেত্রে F12 আর F21 এর রিলেশন বের করতে চাই, এই রিলেশনটা কিরকম হবে? ওকে, F12 আর F2 এর মধ্যে যদি রিলেশন বের করতে চাই, রিলেশনটা কিরকম হবে? এরা তো ম্যাগনিটিউডের দিক থেকে ইকুয়াল, তাই না? বাট ডিরেকশনের Sir, F12 by F21 is equal to R21 by R12. হ্যাঁ, সেটা বলতে পারো। ওকে, দুটো ইকুয়াল হচ্ছে, শুধু স্যার F21 মাইনাস F2 এদের ম্যাগনিটিউড সেম, ভ্যালু সেম, বাট ডিরেকশন এদের অপোজিট দিকে। দেখো, একটা ডিরেকশন এই দিকে, একটা ডিরেকশন এই দিকে, তাই তো? একটা R21 এর দিকে, একটা R12 এর দিকে, তাই তো? ডিরেকশন কি অপোজিট, একদম 180 ডিগ্রি অপোজিট, তাই তো? একটা হচ্ছে এই দিকে,
একটা এই দিকে, তাই তো? তাহলে এদেরকে যখন ডিরেকশন অপোজিট হয় আর ভ্যালু সেম হয়, তখন দুটো ভেক্টরের মধ্যে রিলেশন আমরা এভাবে লিখতে পারি যে একটা আর একটা ভেক্টরের কি ভেক্টর, নেগেটিভ ভেক্টর। f21 ইজ ইকুয়াল টু মাইনাস f21। কারণ কি, এদের যে ইউনিট ভেক্টর ডিরেকশনটা, এই r21 এর ডিরেকশন কি 2 থেকে 1 এর দিকে, তাই না? 2 থেকে 1 মানে এইরকম ছিল। আর এখানে কি r12 এর ডিরেকশন কোন দিকে, 1 থেকে 2 এর দিকে, এরকম ছিল। তাহলে কি একটা আর একটার অপোজিট দিকে হলো, তাই তো? ক্লিয়ার কি? হ্যাঁ স্যার। ওকে। সিমিলারলি কি হবে, সিমিলারলি এখানেও যদি আমরা বের করি এই দুটো রিলেশন f12 অ্যান্ড f21 এর মধ্যে, এখানেও দেখব যে এই দুটো যে ফোর্স পেলাম f12 অ্যান্ড f21, এরা হচ্ছে কি একটা আর একটার হচ্ছে নেগেটিভ ভেক্টর। ক্লিয়ার? তাহলে দেখো, লাইক চার্জকে তুমি পাশাপাশি রাখো অথবা আনলাইক চার্জকে পাশাপাশি রাখো, আমরা যে দুটো এখানে ফোর্স পাচ্ছি সেই দুটো ফোর্স কিন্তু কি একটা আরেকটার নেগেটিভ। ওকে, নেগেটিভ মানে হচ্ছে আমরা ডিরেকশনটাকে এখানে বোঝাচ্ছি। ওকে, যখনই কোনো ভেক্টর কোয়ান্টিটিকে আমরা বলবো একটা আরেকটা নেগেটিভ ভেক্টর, তার মানে আমরা ওখানে বোঝাচ্ছি যে একটা ভেক্টর আরেকটা ভেক্টরের ঠিক অপোজিট দিকে যাচ্ছে। কথা বুঝছো? হ্যাঁ স্যার। ক্লিয়ার? ওকে। এবার এই যে ভেক্টর ফর্মটা বের করলাম, এই ভেক্টর ফর্মের ইম্পর্টেন্সটা কি, যে আমরা কেন করছি, তাই তো? তাহলে এই কারণে করছি যে এই দুটো ফোর্সের মধ্যে, এই যে দুটো ফোর্স পাচ্ছি দুটো চার্জের ওপর, সেই দুটো ফোর্সের মধ্যে একটা সুন্দর রিলেশন পাচ্ছি আমরা। ওকে, এই রিলেশনটার জন্যই কিন্তু আমরা কি করছি, এই কুলম্ব লয়ের ভেক্টর ফর্মটা আমরা বের করছি এবং লিখছি। ওকে, এবার আমরা দেখব, কালকে কুলম্বস ল পড়ছিলাম, কুলম্বস লর কন্ডিশন দেখবো, মানে কোন কোন কন্ডিশন গুলো মেনটেন হতেই হবে কুলম্বস ল অ্যাপ্লাই করার জন্য। ওকে, কন্ডিশনস ফর কুলম্বস ল, পয়েন্ট দাও একটা, কন্ডিশনস ফর কুলম্বস ল। ওকে, তোমার কাছে দুটো চার্জ পার্টিকেল পাশাপাশি আছে। ওকে, কিন্তু কোন কোন কন্ডিশন গুলো মেনটেন করলে তুমি সেই দুটো চার্জ পার্টিকেলের মধ্যে কুলম্বস লটা অ্যাপ্লাই করতে পারবে। কথা বুঝছো? মানে তুমি কখন কুলম্বস ল অ্যাপ্লাই করতে পারবে, সেই কন্ডিশন গুলো আমরা ডিসকাস করি। কোথাও বোঝা গেল আমার? স্যার ওটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, কিংবা পজিটিভ পজিটিভ এগুলো হতে পারে, হ্যাঁ, সে তো যে হবে। কোনো চার্জ। না না, সে আমি বলছি তোমাকে, তোমাদের কাউকে বলতে বলিনি। ওকে, সে তো হবেই, অবশ্যই হবে। একটা পজিটিভ চার্জ লাগবে, একটা নেগেটিভ, অথবা একটা পজিটিভ আর একটা আরো পজিটিভ, সেটা কোনো ব্যাপারই না, সেগুলো কন্ডিশনের মধ্যে আসবে না। বাট যে কন্ডিশনগুলো মেনটেন করতে হবে, মাস্ট বি, ওকে, যে কন্ডিশনগুলো মেনটেন করতেই হবে টু অ্যাপ্লাই দ্য কুলম্বস ল, মানে যে কন্ডিশনগুলো থাকলেই তুমি কুলম্বস ল অ্যাপ্লাই করতে পারবে, সেই কন্ডিশনগুলো হচ্ছে এরকম: যে দুটো চার্জকে তুমি নেবে সেই দুটো চার্জ যেন অবভিয়াসলি রেস্টে থাকে। অর্থাৎ তুমি একটা চার্জ নিচ্ছ Q1 আর একটা চার্জ নিচ্ছ Q2, দুটোই যেন রেস্টে থাকে, অর্থাৎ এরা যদি চলতে থাকে, মোশনে থাকে, তাহলে কিন্তু কুলম্বস ল অ্যাপ্লাই করতে পারবো না। অর্থাৎ ফার্স্ট কন্ডিশনটা এরকম যে চার্জেস রেস্ট হওয়া মানে কি বলুন তো? must be in rest, must be in rest। ওকে, প্রথম দিন যেদিন আমি ফ্রি ডেমো ক্লাস করাই, সেদিন বলেছিলাম যে ইলেকট্রোস্ট্যাটিক হচ্ছে সেটাই যেখানে আমরা কি স্ট্যাটিক চার্জ নিয়ে আলোচনা করি। স্ট্যাটিক চার্জ মানে, স্ট্যাটিক মিনস যাদের কোনো মুভমেন্ট নেই, রেস্ট অবস্থায় আছে, তাই তো? সো এই কন্ডিশনটা ফার্স্ট স্যাটিসফাই করতেই হবে। সেকেন্ড কন্ডিশন যেটা হচ্ছে শুড বি পয়েন্ট চার্জেস, চার্জেস শুড বি পয়েন্ট চার্জ। সো পয়েন্ট চার্জ কথাটার মানে কি,
পয়েন্ট চার্জ মানে হচ্ছে জাস্ট একটা স্মল এরিয়া জুড়ে চার্জটা থাকবে, মানে একদম স্মল একটা পার্টিকুলার পয়েন্ট। এরকম নয় যে অনেক বড় একটা বডি আছে, এইরকম একটা বডি আছে অনেক বড়, তার মধ্যে চার্জ আছে এরকম 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 এরকম, তারপরে তার পাশে আরো একটা বডি আছে এরকম, তার মধ্যেও চার্জ আছে অনেক। এই রকম দুটো বডির ক্ষেত্রে কিন্তু আমরা কি কুলম্বস ল অ্যাপ্লাই করতে গেলে আমরা কিন্তু কি ঠিক মতো কি পাবো না, রেজাল্ট পাবো না। ওকে, অর্থাৎ এই ক্ষেত্রে কুলম্বস ল অ্যাপ্লাই করা বেকার। কুলম্বস ল কখন অ্যাপ্লাই করতে হবে, কখন অ্যাপ্লিকেবল হবে, যখন দুটো পয়েন্ট চার্জ থাকবে এরকম, মানে স্মল স্মল চার্জেস ডিফারেন্স কনসেন্ট্রেট ইন এ পয়েন্ট, একটা পার্টিকুলার পয়েন্টে আছে। বোঝা গেল কথাটা? হ্যালো, আচ্ছা ওকে। এবার দেখো, এবার আমরা নেক্সট দেখব, নেক্সট আরেকটা আছে যে এই যে কুলম্ব ফোর্সটা আমরা বলছি, কুলম্ব ফোর্সের একটা পার্টিকুলার রেঞ্জ আছে, তাই তো? অনেকের হয়তো পড়তে পড়তে এখন এই কথাটা মাথায় আসছে যে এই যে আমরা যে এই ফোর্সটার কথা বলছি কুলম্ব ফোর্স, এই কুলম্ব ফোর্সটা কতটা লেংথে কিংবা কতটা রেঞ্জে এ কাজ করতে পারে, তাই তো? এর যে রেঞ্জটা, এর রেঞ্জটা কিরকম? ওকে, তাহলে আমি যদি প্রথমেই বলি যে এর রেঞ্জটা কিরকম, এর রেঞ্জটা হচ্ছে 3 নম্বরে যেটা আমি লিখব, এর রেঞ্জটা হচ্ছে 10⁻15 মিটারের থেকে কম যে কোনো ডিস্টেন্সেও কাজ করতে পারে, বাট মিনিমাম কত অবধি করতে পারে, 10⁻−15 মিটার। ওকে, এই রেঞ্জে এ কাজ করে। ওকে, মানে এটা হচ্ছে একদম নিউক্লিয়ার, নিউক্লিয়ার ডাইমেনশন অথবা নিউক্লিয়ার লেভেল, মানে নিউক্লিয়াসের যে রেডিয়াস, ওকে, সেটা এই অর্ডারে হয় 10⁻−15 মিটার। ওকে, আচ্ছা, লাস্ট ক্লাসে এটা আবার বলুন, বুঝতে পারলাম। কুলম্ব ফোর্সের আমি বলছি রেঞ্জ, রেঞ্জ মানে কতটা কতটা ডিস্টেন্সে এই ফোর্সটা কাজ করে। ওকে, কতটা ডিস্টেন্সে এই ফোর্সটা কাজ করে, একটা তো মিনিমাম ডিস্টেন্স আছে আর একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স আছে, তাই তো? যে যে ডিস্টেন্সের মধ্যে এই ফোর্সটা কাজ করে তারপরে আর কাজ করতে পারে না, এইরকম তো নয় যে প্রত্যেকটা ডিস্টেন্সেই কাজ করে। তাহলে তো আমাদের আর্থে কোনো চার্জ আছে, আবার অন্যান্য প্ল্যানেটেও চার্জ আছে, তাহলে ওই চার্জগুলোর মধ্যেও তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হয়। অন্যান্য অনেক প্ল্যানেট আছে, ওকে, সেই প্ল্যানেটগুলো তো অনেক দূরে, তাই না? তো ওদের মধ্যেও চার্জ আছে কোনো না কোনো ভাবে, তাহলে সেই এত দূরে থাকলে কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কাজ করে? তো আমরা দেখছি যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা একটা পার্টিকুলার রেঞ্জে কাজ করে, এবং সেই রেঞ্জটা যদি আমরা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে নিউক্লিয়ার লেভেল থেকে 10⁻15 মিটার অবধি এটা কাজ করে, মানে এর অস্তিত্ব, এর এক্সিস্টেন্স পাওয়া যায়, এর বাইরে আমরা এর এক্সিস্টেন্স পাই না। কথা বুঝছো? আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, তাহলে এই রেঞ্জের মধ্যে এই ফোর্সটা কাজ করে। এবার আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ওকে, তাহলে এটা হচ্ছে নিউক্লিয়ার লেভেল, আর এটা হচ্ছে, এটা ম্যাক্সিমাম আর কি, আমি বলছি এটা কোনো লেভেল নয়, এটা ম্যাক্সিমাম। আচ্ছা, আমি একটা কোশ্চেন করছি লাস্ট দিনে, আমি যেটা কোশ্চেনটা করতে চাইলাম, এই 10⁻15টাকে আমরা কি বলতাম? 10⁻−15 কে এই প্রিফিক্সটাকে কি বলতাম? লাস্ট দিন পড়িয়েছিলাম ইউনিট অ্যান্ড মেজারমেন্টে, 10⁻−15 মিটার মানে -15 অর্ডারটা কোন প্রিফিক্স হলে লিখতাম? বলতে পারবে কেউ? ফেমটো। হুম, ইয়েস। ওকে, তাহলে এবার দেখো, এবার আমি যে কথাটা বলতে যাচ্ছি যে 10⁻−15 মিটারের থেকে যদি ছোট ডিস্টেন্স হয়, তাহলে সেই ছোট ডিস্টেন্সে কেন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কাজ করে না? ডিস্টেন্স তো কমে যাচ্ছে, তাই না? এর থেকেও যদি ছোট হয় তাহলে তো ডিস্টেন্স আরো কমে যাচ্ছে, তাহলে ডিস্টেন্স কমে যাওয়া সত্ত্বেও কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কাজ করে না তখন, কারণ এটা তখন আমরা নিউক্লিয়ার লেভেলে চলে যাচ্ছি। নিউক্লিয়ার লেভেল মানে নিউক্লিয়াসের ভেতরে চলে গেছে। ওকে, সেই নিউক্লিয়াসের ভেতরে কি হয়, সেখানে যে ফোর্স পাওয়া যায় নিউক্লিয়ার ফোর্স, কথা বুঝছো, সেখানে যে নিউক্লিয়ার ফোর্স কাজ করে, সেই নিউক্লিয়ার ফোর্সের ভ্যালুটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের থেকে অনেক বেশি। সেজন্য তখন আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ওই ডাইমেনশনে ইফেক্টিভ থাকে না। কথাটা আমার বোঝা গেল?
যখন আমরা 10⁻⁻15 হ্যাঁ স্যার মিটারের থেকে আরো স্মল ডিস্টেন্সে যাই, ওকে, তো স্মল ডিস্টেন্সে গিয়েও আমরা কি দেখি যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা সেখানে কোনো রকমই কাজ করছে না। কারণটা কি? কারণ এই সেটা আরো বলুন না স্যার, বুঝতে পারছি না এখানটা। হ্যাঁ বলছি তো, আমি তো বলছি সেই জিনিসটাই আবার রিপিট করছি যে 10⁻⁻15 মিটারের আরো ছোট ডিস্টেন্সে গেলাম, তারপরেও আমরা দেখছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা সেখানে ইফেক্টিভ নয়, অর্থাৎ কার্যকরী নয়। কেন কার্যকরী নয়? কারণ এই ডাইমেনশনে 10⁻⁻15 মিটার ডাইমেনশন, মানে সেটা হচ্ছে একটা অ্যাটমের ভেতর যে নিউক্লিয়াস আছে সেই ডাইমেনশনে চলে গেলাম। অ্যাটমের ভেতরে যে নিউক্লিয়াস সেই ডাইমেনশনে চলে গেলাম। এবার নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়নস গুলো থাকে, অর্থাৎ প্রোটন আর নিউট্রন থাকে, তাই তো? নিউক্লিয়াসের ভেতরে কারা থাকে? প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রনের মধ্যে যে নিউক্লিয়ার ফোর্স কাজ করে, অর্থাৎ এরা একটা আরেকটার সাথে একটা ফোর্স কাজ করে যেটা অ্যাট্রাকটিভ ইন নেচার, সেই ফোর্সটা হচ্ছে ভেরি স্ট্রং ফোর্স দেন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। সেই জন্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থাকলেও, যদিও থাকে, সেখানে কোনো ইফেক্টিভ নয়। কারণ কি? ওখানে যে আরেকটা ফোর্স আছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, দ্যাট ফোর্স ইজ ভেরি ভেরি স্ট্রং। কথা বোঝা গেল? সেই ফোর্সটা অনেক অনেক বেশি শক্তিশালী ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের থেকে। আচ্ছা ওকে, দ্যাটস ওয়াই সেই ডিস্টেন্সে কি করবে? স্যার, নিউট্রন ফোর্সটা তো না? নিউক্লিয়ার ফোর্স সেটাকে বলে, নিউক্লিয়ার ফোর্স। সরি, নিউক্লিয়ার। হ্যাঁ, যেটা হচ্ছে নিউক্লিয়াসের লেভেল হয়, একদম উইথিন নিউক্লিয়াস, প্রোটন আর নিউট্রনের মধ্যে। তো নিউক্লিয়াসের মধ্যেই প্রোটন আর নিউট্রন থাকে, তাই তো? হ্যাঁ স্যার। ওকে ওকে, চলো চলো, তাহলে এই হচ্ছে কন্ডিশন। ওকে, এবার আমরা যেটাতে যাব, দেখো, হেডিং দাও পারমিটিভিটি। পারমিটিভিটি, পারমিটিভিটি জিনিসটা কি এটা আমরা আগে দেখব। তো প্রথমে আমি একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, এক্সপেরিমেন্টাল এক্সাম্পল দিই, যে সাপোজ তুমি দুটো চার্জকে Q1 অ্যান্ড Q2 চার্জকে তুমি প্রথমে এয়ার মিডিয়ামে রেখেছো। কোন মিডিয়ামে রেখেছো? এয়ার মিডিয়াম। এবার এই সেম দুটো চার্জকে, হ্যাঁ, সেম দুটো চার্জকে কি করলে? সেম দুটো চার্জকে তুমি এবার সেম চার্জ কিন্তু, হ্যাঁ, Q1 যা ছিল তাই ভ্যালু, Q2 যা ছিল তাই ভ্যালু, কিন্তু এবার তুমি এয়ারে না রেখে এই দুটোকে কি করলে? ওয়াটারের মধ্যে রেখে দেবে। কোথায়? ওয়াটার। আমি কি কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম বুঝতে পারলে তো? দুটো চার্জকে আমরা দুটো আলাদা আলাদা মিডিয়ামে রাখছি, এবং দুটো কিন্তু সেম চার্জ, এই চার্জ দুটো আলাদা নয়। Q1 এর যা ভ্যালু এখানেও Q1 এর তা ভ্যালু, Q2 এর যা ভ্যালু সেম। ওকে, সেম চার্জ নিচ্ছি, সেম সেট অফ চার্জ, একটা এয়ার মিডিয়ামে একটা ওয়াটার মিডিয়ামে। ওকে, যদি আমরা এরকম ভাবে নেই তাহলে কি দেখব? এক্সপেরিমেন্টালি আমরা এটা দেখব যে এয়ার মিডিয়ামে Q1 আর Q2। ওকে, তো প্রথমে আমি কি নিচ্ছি? এক্সপেরিমেন্টাল এক্সাম্পল নিচ্ছি একটা, হ্যাঁ। প্রথমে এক্সাম্পল দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে জিনিসটা আসলে কি, হ্যাঁ। ওকে, সো আমি এটা একটা এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পলটা কিরকম এই জিনিসটা বোঝো, আমি যে কথাগুলো বলছি, যে আমি দুটো চার্জ Q1 অ্যান্ড Q2 কে কি করছি? প্রথমে এয়ার মিডিয়ামে রাখলাম, ওকে, আর সেম দুটো চার্জকে অন্য আরেকটা ওয়াটার মিডিয়ামে রাখলাম। কথা বুঝছো? দুটো সেম, লাইটটা বন্ধ কর। কে কার ওখানে আওয়াজ হচ্ছে? রিতম রিতম স্যার সরি স্যার, আপনাকে বলছি রিতম স্যার। ওকে ওকে, দেখো, আমরা Q1 অ্যান্ড Q2 চার্জকে কি করছি? প্রথমে এয়ার মিডিয়ামে রাখছি, তারপরে ওই সেম চার্জ দুটোকে কি করছি? আরেকটা আলাদা মিডিয়াম ওয়াটার মিডিয়ামে রাখছি। ওকে, শুধু সেম চার্জ, শুধু মিডিয়াম আলাদা। এবার এই অবস্থায় যদি আমরা দুটো কেসেই আমরা যদি ফোর্সটা বের করি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা, ওকে, এফসি অথবা কুলম ফোর্সও এটাকে বলে, যদি বের করি তাহলে আমরা দেখব এই এয়ার মিডিয়ামে যে ভ্যালুটা আসবে, অর্থাৎ সাপোজ এয়ার মিডিয়ামে যদি এই ভ্যালুটা 1 আসে, এটা সাপোজ বলছি, হ্যাঁ, তাহলে ওয়াটার মিডিয়ামে এই ফোর্সটার যে ভ্যালুটা আসবে সেটা অনেক কম আসবে। কত কম আসবে সেটা এক্সপেরিমেন্টালি যদি দেখো তুমি, যেটা 1/80, মানে এটার
এটার 80 ভাগের 1 ভাগ হবে। আমার কথাটা বোঝা গেল? এটা না স্যার, এক্সপেরিমেন্টালি। একবার বলেন। হ্যাঁ, না স্যার, বুঝতে পারছি না। Q1 and Q2 দুটো চার্জ নিয়েছি আমরা, সেই দুটো চার্জকে দুটো মিডিয়ামে রেখেছি, সেম চার্জকে দুটো ডিফারেন্ট মিডিয়ামে রেখেছি। ওকে, প্রথমে এয়ার মিডিয়ামে রেখেছি, আরেকটাতে ওয়াটার মিডিয়ামে রেখেছি। এবার এই অবস্থায় এয়ার মিডিয়ামে এয়ার স্যার আপনার হ্যাঁ বলো স্যার বলো। স্ক্রিন দেখা যাচ্ছে না বারবার, আবার কিছু সময় পর দেখা যাচ্ছে। স্ক্রিন হ্যাঁ দেখা স্যার, দেখা যাচ্ছে যাচ্ছে তো, তো আমাদের। প্রবলেম হচ্ছে। হ্যাঁ স্যার, স্যার, শোনা দেখা যাচ্ছে যাচ্ছে। ভালো। আরে তোর ওখানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তুই লেফট করা জন কর। নেটওয়ার্ক প্রবলেম, এটা নেটওয়ার্ক প্রবলেম। ওকে ওকে, দেখো আমি যেটা বলছি যে দুটো সেম চার্জকে এই এই জায়গাটা করে একটাকে এয়ার মিডিয়ামে রাখছি, একটাকে ওয়াটার মিডিয়ামে রাখছি। এই অবস্থায় আমরা কি করব? এই অবস্থায় আমরা দুটো চার্জের মধ্যে কি বের করব? কুলম্বিয়ান ফোর্স। ওকে, মানে এই ফর্মুলা অ্যাপ্লাই করে F is equal to 1/4 pi epsilon naught, ওকে, Q1 Q2 দিস, ওকে, আর স্কোয়ার। এবার দেখো এই দুটোর মধ্যে যখন আমরা কুলম্বিয়ান ফোর্সটা বের করতে যাব, তাহলে আমরা কি দেখব? দুটো কন্ডিশনে, যে এই এয়ার মিডিয়ামে যে ফোর্সটা আমরা পাবো, কথা বুঝছো, এয়ার মিডিয়ামে যে ফোর্সের ভ্যালু, কিছু একটা ভ্যালু আসবে, তাই তো, যে এই ভ্যালুটা যদি সাপোজ 1 হয়, আর ওয়াটার মিডিয়ামে আমরা যদি এই দুটো চার্জের মধ্যে ফোর্সের ভ্যালুটা মেজার করি, তাহলে আমরা দেখব কি, যে এখানকার যা ভ্যালু তার হচ্ছে 80 ভাগের 1 ভাগ ভ্যালু পাবো আমরা ওয়াটার মিডিয়াম। কথাটা বোঝা গেল? স্যার, তার মানে কি এয়ার থেকে ওয়াটারে যেতে গেলে আমাদেরকে 80 ভাগ করতে হবে? না না, আমার কথাটা এই জায়গাটা কনসেন্ট্রেট করো। হ্যাঁ, 80 ভাগ তো হচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে, হ্যাঁ সেটা তো বলেই দিলাম। এবার কথাটা হচ্ছে, তার মানে এই যে মিডিয়ামগুলোর কিছু একটা প্রপার্টি আছে, যা যে প্রপার্টিটা কি করছে, ফোর্সের ভ্যালুটাকে এফেক্ট করছে, তাই তো? তাহলে মিডিয়ামগুলো, স্যার, এই কথাটা আমার আগে বোঝো, তারপরে তোমার কোশ্চেনটা স্যার, শুনছি। হ্যাঁ বলো। আমি যেটা বলছি যে স্যার, ওয়াটার থেকে এয়ারে গেলে আমরা যাচ্ছি না, ওকে, আমরা দুটো আলাদা আলাদা ভাবেই মেজারমেন্ট করছি। ওকে, এটা একটা আলাদা সেট নিয়েছি, এটা একটা আলাদা সেট নিয়েছি। এবার আমরা কি করছি? এয়ার মিডিয়ামের জন্য ফোর্স বের করলাম, তারপরে ওয়াটার মিডিয়ামের জন্য ফোর্স বের করলাম। আমরা কোথার থেকে কোথাও যাচ্ছি না, দুটো আলাদাভাবে সেপারেটলি নিয়ে নিয়েছি। তাহলে আমরা কি দেখতে পাবো? এয়ার মিডিয়ামের জন্য যে ফোর্সটা আসবে, সেই ফোর্সের যা ভ্যালু হবে, আমরা ওয়াটার মিডিয়ামে যদি সেম বের করি, কারণ আমাদের চার্জ দুটো তো সেম, তাই না? যখন দুটো চার্জ সেম, তার মানে তাদের মধ্যে ফোর্স দুটো সেম হওয়া দরকার। কিন্তু মিডিয়াম দুটো আলাদা জন্য এই ফোর্সটা ইকুয়াল হচ্ছে না, এই ফোর্সটা এরকম আসছে। কথাটা বোঝা গেল আমার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, এবার দেখো, তার মানে কি, মিডিয়ামগুলো কোনো না কোনো ভাবে এই ফোর্সের যে ভ্যালুটা, সেই ফোর্সের ভ্যালুটাকে এফেক্ট করছে, তাই তো? যেটা অলরেডি আমরা কুলম্বস লয়ে পড়েছিলাম, যে কুলম্বস কুলম্বস যে ফোর্সটা, সেই ফোর্সটা কিন্তু মিডিয়ামের উপরও ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে পারমিটিভিটিকে আমরা কি করে ডিফাইন করব? তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা, যে লজিকটা পেলাম, সেখান থেকে আমরা বলতে পারি যে পারমিটিভিটি কি? পারমিটিভিটি হচ্ছে একটা প্রপার্টি। পারমিটিভিটি, লেখো, পারমিটিভিটি ইজ এ প্রপার্টি permittivity is a property of the medium। ওকে, যে কোনো মিডিয়ামের এটা হচ্ছে একটা প্রপার্টি, যে প্রপার্টিটা কি ডিনোট করে? হুইচ ডিটারমাইন্স, কি ডিটার করে? হুইচ ডিটারমাইন্স, কি ডিটারমাইন করছে? ইলেকট্রিক ফোর্স or electrostatic force, determines the electrostatic force, electrostatic force between the two charges। Okay, between the two charges।
কথা বোঝা গেল? ওকে, তাহলে পারমিটিভিটি হচ্ছে মিডিয়ামের এমন একটা প্রপার্টি, যে প্রপার্টিটা কি করছে, সেই মিডিয়ামের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে দুটো চার্জের মধ্যে, সেটাকে ডিটারমাইন করে। কথা বুঝছো? এই যে আমরা এখানে ডিটারমাইন বলতে? ডিটারমাইন মানে ঠিক করে যে কত হবে ভ্যালুটা, ডিটারমাইন মানে ঠিক করছে, ও ঠিক করছে ভ্যালুটা কত হবে। কথা বুঝছো? দেখো, এই সংখ্যাটা স্যার আবার বলুন মানেটা। পারমিটিভিটি হচ্ছে যে কোনো মিডিয়ামের একটা প্রপার্টি মানে ওর ওটা ধর্ম। ওকে, কিরকম ধর্ম? যে দুটো চার্জকে যদি আমরা রাখি সেই মিডিয়ামে, তাহলে সেই মিডিয়ামে তার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কত হবে, সেই মিডিয়ামটা ডিটারমাইন করবে, ঠিক করবে কত হবে। ডিটারমাইন মানে ঠিক করবে। সেটা যদি তুমি এয়ার মিডিয়ামে রাখো, তাহলে এয়ার মিডিয়াম বলে দেবে যে তোমার ভ্যালুটা এরকম হওয়া দরকার, তোমার ভ্যালুটা এরকম হওয়া দরকার। যদি ওয়াটারে রাখো, ওয়াটারের জন্য অন্যরকম হবে। ওকে, আমরা এলাবোরেটলি ক্যালকুলেশন করব, আরো অনেক কিছু দেখবো। হ্যাঁ, ক্লিয়ার হবে অবশ্যই। যদি এখনো কিছু ডাউট থাকে অবশ্যই ক্লিয়ার হবে। ওকে, একটু ধৈর্য ধরো। ওকে, সো এই কথাটা শুধু বোঝো যে পারমিটিভিটি হচ্ছে একটা মিডিয়ামের প্রপার্টি বা ধর্ম। এই ধর্মটা কি করছে, এই ধর্মটা ওই মিডিয়ামের মধ্যে যদি আমরা দুটো চার্জকে রাখি, তাহলে সেই দুটো চার্জের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রিক ফোর্সটা কাজ করবে, সেই ফোর্সটা কেমন হবে, কত হবে, সেটা ডিসাইড করবে, ডিটারমাইন করবে। ওকে, তাহলে দেখো, এই যে তোমরা এতক্ষণ থেকে ইয়ে করছো, এই পারমিটিভিটিকে কি দিয়ে আমরা ইয়ে করি, ডিনোট করি, তাই তো? পারমিটিভিটি বলছি, এই জিনিসটা কি? দেখো, কুলম্ব ফোর্সে আমরা যে এই যে 1/4 পাই, এই যে এপসিলন নটের কথা বলছি, আমি একটু আগেই এর শুরুতেই বললাম, একজন কেউ জিজ্ঞেস করলো যে কিউ এপসিলন নটটা কি জিনিস, তাই তো? তখনই বললাম যে এপসিলন নট হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। ওকে, তাহলে এই পারমিটিভিটিটাকে আমরা ডিনোট করছি হচ্ছে এপসিলন দিয়ে, মেনলি এপসিলন দিয়ে। এপসিলন নট কি বোঝাচ্ছে? এটা ফ্রি স্পেস মানে এয়ারের পারমিটিভিটি এটা। আর যে কোনো মিডিয়ামের বললে আমরা বলবো যে সেটা এপসিলন। কথা বুঝছো? হ্যালো, কি বললেন? এপসিলনটাই হচ্ছে পারমিটিভিটিকে যে সিম্বল দিয়ে আমরা ডিনোট করি, ওকে, পারমিটিভিটিকে যে সিম্বল দিয়ে ডিনোট করি সেটা হচ্ছে এপসিলন। এপসিলনই হচ্ছে কি পারমিটিভিটি। এই এপসিলন সিম্বল দিয়ে পারমিটিভিটিকে আমরা কি করি, ডিনোট করি। কথা বুঝছো? দিস ইজ দ্য সিম্বল অফ পারমিটিভিটি। অ্যান্ড যে এপসিলন নটটা আমরা এতক্ষণ ধরে লিখছি, সেটাও পারমিটিভিটি, কিন্তু সেটা কার পারমিটিভিটি? সেটা এয়ারের পারমিটিভিটি। এয়ার অথবা এটাকে ফ্রি স্পেসও বলে। ওকে, ফ্রি স্পেস অর এয়ার সেম জিনিস। কথা বুঝছো? এই দুটো জিনিস ক্লিয়ার? ওকে, নীল লেখাটা আরেকবার বলবেন স্যার? হ্যাঁ, নীল লেখাটা এপসিলনটাকে দেখো, পারমিটিভিটিকে তো কোনো একটা সিম্বল দিয়ে ডিনোট করতে হবে, তাই না? এখানে আমরা ডিনোট করছি এপসিলন দিয়ে। ওকে, আর আমরা এতক্ষণ যে কুলম্বের সূত্রে আমরা এই যে এপসিলন নট লিখে গেলাম, সেটাও আমি বলেছি প্রথম দিনই, ঠিক আছে, যেদিন শুরু করেছিলাম সেদিনই বলেছিলাম যে এপসিলন নট হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এটাও পারমিটিভিটি এপসিলনটা, বাট এই নট অর্থাৎ জিরোটা কি বোঝাচ্ছে? যে এটা এয়ারের পারমিটিভিটি। এগুলো সিম্পল জিনিস, হ্যাঁ সিম্পল জিনিস, জাস্ট ডিনোট করছি, এখানে বোঝার কিচ্ছু নেই। মানে আমরা সিম্বলটাকে এভাবে লিখছি। কথা বুঝছো? হ্যাঁ স্যার। ওকে, বোঝার জিনিস আছে এখন যে কি? তাহলে দেখো, আমরা যদি কোনো একটা ভ্যাকুয়ামে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বের করি, ভ্যাকুয়াম মানে আমি এয়ারের কথা বলছি, ফ্রি স্পেসের কথা বলছি। ওকে, তাহলে দেখো, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ইয়েটা লিখছি আমি, এক্সপ্রেশনটা ফর কি? ভ্যাকুয়াম। ভ্যাকুয়াম মানে ফ্রি স্পেস অথবা এয়ার মিডিয়াম। ওকে, সেম জিনিস, এয়ার, ফ্রি স্পেস, ভ্যাকুয়াম, সেম জিনিস। ওকে, এখানে আবার কনফিউজ করো না, কোশ্চেন করো না, ঠিক আছে, যে স্যার এটা কি জিনিস। সো এফ ভ্যাকুয়ামের জন্য যদি আমরা বের করি, মানে ভ্যাকুয়ামের নিতে হবে আমাকে ফ্রি ইয়েটা, পারমিটিভিটিটা। তাহলে ভ্যাকুয়ামের পারমিটিভিটি কত? এপসিলন নট, তাই তো, ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার।
বাট এই সেম ফোর্সটা যদি আমি এখন অন্য একটা মিডিয়ামের ক্ষেত্রে বের করি, অন্য একটা মিডিয়ামের ক্ষেত্রে, ওকে, সেই মিডিয়ামটা যে কোনো মিডিয়াম হতে পারে, এবং সেই মিডিয়ামের আমি বলছি পারমিটিভিটি কত, এপসিলন। ওকে, এপসিলন কি পারমিটিভিটি অফ দ্যাট মিডিয়াম, যে মিডিয়ামটা আমরা নিচ্ছি সেই মিডিয়ামটার পারমিটিভিটি। ওকে, পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। ওকে, তাহলে এই এফ মিডিয়ামের ভ্যালুটা কি হবে, এফ মিডিয়ামের ভ্যালুটা এরকম হবে যে এফ মিডিয়াম, ওকে, ইজ ইকুয়াল টু 1/, এবার কিন্তু 4 পাই আর এপসিলন নট হবে না, কারণ এখানে অন্য মিডিয়াম নিয়েছি, তাহলে শুধু এপসিলন হবে, তাই তো? পারমিটিভিটির জায়গায় তো ওর ভ্যালুটা বসাবো, ইয়েস অর নো? Yes, sir. ওকে, তাহলে কোনো একটা ভ্যাকুয়ামের জন্য যদি আমি বের করি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাহলে সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা হচ্ছে এরকম 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার, আর এটা হচ্ছে এফ মিডিয়াম ইজ ইকুয়াল টু এটা। তাহলে দেখো মেইন ডিফারেন্স কোথায়, মেইন ডিফারেন্স হচ্ছে শুধু পারমিটিভিটির জায়গায় মেইন ডিফারেন্স, এখানে হচ্ছে এপসিলন নট, এখানে এপসিলন, আদারওয়াইজ কোনো ডিফারেন্স আছে কি? থাকারও কথা নয়, জাস্ট মিডিয়ামটা চেঞ্জ করছি, মিডিয়ামটা চেঞ্জ করলে কি হচ্ছে, পারমিটিভিটির ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, সেই জন্যই কিন্তু ফোর্সটাও ডিফারেন্ট হচ্ছে। কথা বুঝছো? এই যে এতক্ষণ থেকে ফোর্স ডিফারেন্ট হচ্ছে ডিফারেন্ট হচ্ছে, কেন দুটোর মধ্যে ফোর্স ডিফারেন্ট হচ্ছে? কারণ এয়ারের জন্য যে এপসিলনের ভ্যালুটা আর ওয়াটারের জন্য যে এপসিলনের ভ্যালুটা, সেই দুটো ভ্যালু ডিফারেন্ট, আলাদা আলাদা। এবার সেই দুটো ভ্যালু আলাদা জন্যই, এই দুটো ভ্যালু আলাদা হলে কি ফোর্সের ভ্যালুগুলোও আলাদা হবে, তাই না? সেই জন্যই দুটো ফোর্সের মধ্যে একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি আমরা। কথাটা বোঝা গেল? Yes, sir. ওকে, তাহলে এবার এই দুটোর যদি আমরা সাপোজ এই ইকুয়েশনটাকে 1 নিচ্ছি, এই ইকুয়েশনটাকে 2 নিচ্ছি, ওকে, এবং এই দুটোকে আমরা কি করছি, ডিভাইড করে দিচ্ছি, ওকে, একটা নতুন কিছু জিনিস পাওয়ার জন্য। ওকে, কেন করছি, টার্গেট কি, নতুন কিছু পাওয়ার জন্য। কি নতুন কিছু পাবো সেটাও দেখবো, যে 1 ডিভাইড বাই 2 করে দেবো। হ্যাঁ, 1 ইকুয়েশন নাম্বার 1 কে আমি ডিভাইড করে দিচ্ছি কি দিয়ে, ইকুয়েশন নাম্বার 2 দিয়ে। কি পাবো সেটা দেখবো। তাহলে কি হবে, ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2, তার মানে লেফট হ্যান্ড সাইডে কি হবে, এফ ভ্যাকুয়াম ডিভাইডেড বাই এফ মিডিয়াম। ওকে, এফ ভ্যাকুয়াম ডিভাইডেড বাই এফ মিডিয়াম, এইদিকে কি, এই পুরোটা ডিভাইডেড বাই এই পুরোটা, তাই না? ইয়েস অর নো? Yes, sir. ওকে, তাহলে দেখো আমরা Yes, sir. আমরা যদি ডিভাইড করি, আমি ফুললি লিখছি না, 1/4 পাই এপসিলন নট into Q1 Q2 by R square divided by 1/4 pi epsilon Q1 Q2 by R square। তাহলে দেখো Q1 Q2 by R square সেম, Q1 Q2 by R square সেম, তাহলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই না? ক্যান্সেল আউট এটা এটা। Sir, epsilon by epsilon naught. হ্যাঁ, এবার দেখো এখানে 1/4 পাইটে ইয়ে হবে, শুধু কে বাকি থাকবে, এখানে এপসিলন নট, এখানে এপসিলন। ওকে, তার মানে এটা ইকুয়াল টু কি হচ্ছে, এটা ইকুয়াল টু এরকম হচ্ছে 1/epsilon ডিভাইডেড বাই 1/epsilon, 1/epsilon নট ডিভাইডেড বাই 1/epsilon, তাই তো? ওকে, তাহলে দেখো এটাকে ক্যালকুলেশন করলে কি হবে, এপসিলনটা উপরে চলে যাবে, এপসিলন নটটা নিচে চলে আসবে, অর্থাৎ আমরা যে জিনিসটা পাবো নেক্সট লাইনে কিরকম, এফ ভ্যাকুয়াম ডিভাইডেড বাই এফ মিডিয়াম ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, এপসিলন বাই এপসিলন নট। বোঝা গেল? ক্যালকুলেশনটা ক্লিয়ার? Yes, sir. Yes, sir. ওকে, তো এই যে হ্যাঁ, একটা নতুন আমরা একটা কি পেলাম, এখানে রেশিও পেলাম, তাই তো? একটা রেশিও পেলাম, রেশিও কি, কোনো একটা মিডিয়ামের পারমিটিভিটির সাথে এয়ার ভ্যাকুয়ামের পারমিটিভিটির রেশিও, তাই তো? এই যে নতুন যে রেশিওটা পেলাম, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা কাপ্পা দিয়ে ডিনোট করি, এবং কাপ্পাটা কি জিনিস,
কাপ্পাটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। হোয়াট ইজ দিস? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, নট কি কাপ্পা। হ্যাঁ, এটাকে বলি কাপ্পা, এইরকম বাঁকানো কি। ওকে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি বলি এটাকে আমরা? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কোনটাকে, কেটাকে? হ্যাঁ, কেটাকে। তার মানে কে 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 আবার কি দুই ভাবে লিখতে পারি, তাই না? কে ইকুয়াল টু এটাও লিখতে পারি, কে ইকুয়াল টু এপসিলন বাই এপসিলন নট, অথবা কি লিখতে পারি, অথবা লিখতে পারি কে ইকুয়াল টু এফ ভ্যাকুয়াম ডিভাইডেড বাই এফ মিডিয়াম। দুই ভাবে লিখতে পারি কে কে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে দেখো এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটাকে দুই ভাবে আমরা ডিফাইন করতে পারছি, দুই ভাবে এর আমরা ডেফিনেশন কি করতে পারি, লিখতে পারি। ওকে, তাহলে দেখো ডেফিনেশন গুলো তোমাকে যদি এবার বলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি জিনিস, তোমাকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। সো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইজ হোয়াট? Dielectric constant is simply the ratio of the permittivity of the medium to the permittivity of the free space। অর্থাৎ কোনো একটা মিডিয়ামের পারমিটিভিটি আর ফ্রি স্পেসের পারমিটিভিটি, এই দুটো রেশিওকেই সেই মিডিয়ামটার কি বলবো? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলবো। কথা বুঝছো? তার মানে কি? তার মানে সাপোজ এয়ার মিডিয়াম আছে, এয়ার তো হয়ে গেছে, এয়ার তো আছে, এয়ারেরই এপসিলন। ওকে, অন্য আরেকটা মিডিয়াম নিচ্ছি আমি, ওয়াটার মিডিয়াম। ওয়াটার মিডিয়ামের আমি ধরলাম যে এর পারমিটিভিটি হচ্ছে এপসিলন। তাহলে ওয়াটার মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত হবে? ওয়াটার মিডিয়ামের তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হবে কাপ্পা ইজ ইকুয়াল টু এপসিলন বাই এপসিলন নট। এটা কি হবে? এটা হবে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ ওয়াটার। কথা বুঝছো? হ্যাঁ স্যার, কি বুঝলাম না। দেখো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যেটা বলছি, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট জিনিসটা কি, তাই তো? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে দুটো মিডিয়ামের মধ্যে কি পারমিটিভিটির রেশিও। ওকে, তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এক একটা মিডিয়ামের জন্য এক এক রকম হয়। এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে ওয়াটার মিডিয়ামের যে পারমিটিভিটি সেটা আমি কনসিডার করছি এপসিলন। তাহলে ওয়াটার মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত হবে? ওকে, যদি ওয়াটার মিডিয়ামের পারমিটিভিটি এপসিলন হয়, তাহলে তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত? তাহলে তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সিম্পলি কাপ্পা ইকুয়াল টু কি হবে? এপসিলন বাই এপসিলন নট। এবার এখানে ওয়াটার না হয়ে এটা যদি অন্য কোনো মিডিয়াম হতো, ওকে, সাপোজ দিস ইজ অ্যালকোহল মিডিয়াম। ওকে, অ্যালকোহল মিডিয়ামের আমি বলছি পারমিটিভিটি এপসিলন, তাহলে অ্যালকোহল মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত? সেটা কাপ্পা ইকুয়াল টু কি হবে? কি এপসিলন বাই এপসিলন নট। এপসিলন নট তো ফিক্সড, তাই না? এপসিলন নট ফ্রি স্পেস। তাহলে কোনটা চেঞ্জ হবে? চেঞ্জ হবে শুধু এপসিলনটা। যে মিডিয়ামের জন্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দরকার, সেই মিডিয়ামের পারমিটিভিটিটা তোমাকে ওপরে বসাতে হবে। কথা বুঝছো? যে মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তোমার দরকার, সেই মিডিয়ামের পারমিটিভিটি তোমাকে এই ওপরের ফর্মে বসাতে হবে, ওপরের ভ্যালুটাকে, নিউমেরেটরে। কথা বোঝা গেল? এপসিলন নটটা ওটা ফিক্সড, ও কোনো চেঞ্জ হবে না? হ্যাঁ, এপসিলন নট কি? এপসিলন নট তো এটা হচ্ছে ফ্রি স্পেসের অথবা ভ্যাকুয়ামের পারমিটিভিটি। ফ্রি স্পেসের। হ্যাঁ, এবং এটার ফিক্সড ভ্যালু আছে, লিখে নাও, ফিক্সড ভ্যালু আছে এটার। হ্যাঁ, কপি করে নাও, এপসিলন নটের একদম ফিক্সড ভ্যালু আছে, যেটা হচ্ছে অনেক সময় কাজে লাগে। হ্যাঁ, 8.854 ইন্টু 10⁻⁻12। ওকে, কেউ আমাকে এর হ্যাঁ 8.854 ইন্টু 10⁻⁻12, কেউ আমাকে এর ইউনিটটা বলতে পারবে? কেউ আমাকে এর ইউনিটটা বলতে পারবে কি? নিউটন -1, মিটার -2, কুলম। পজিটিভ গুলো প্রথমে লিখি, তারপরে নেগেটিভ গুলো লিখি। কুলম স্কয়ার বাই নিউটন পার মিটার স্কয়ার। ওকে, তো এটা হচ্ছে এপসিলন নট এর ভ্যালু। এই ভ্যালুটা ফিক্সড ভ্যালু, এটা নোট করে রাখবে, এবং আমি দেখবো নেক্সট ক্লাসে যদি আসে আমি কখনো জিজ্ঞেস করবো যে কি মনে আছে তোমাদের। ওকে, তাহলে এটা হচ্ছে ওয়ান ওয়ে,
এই ইকুয়েশন দিয়ে আমরা ডাইলেকট্রিক কনস্ট্যান্টকে লিখতে পারি। বাট দেখো এখানে আর একটা ইকুয়েশন পেলাম, মানে কে কে তো আমরা এইভাবেও লিখতে পারি, কে ইকুয়াল টু এফ ভ্যাকুয়াম বাই এফ মিডিয়াম, তাই তো? তাহলে এইভাবেও কিন্তু আমরা কি করতে পারি, ডাইলেকট্রিক কনস্ট্যান্টকে ডিফাইন করতে পারি। এইভাবে হলে কিরকম করে ডিফাইন করবে, যে এটা কি বলছে, যে যে কোনো একটা মিডিয়ামের যদি তুমি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বের করতে চাও, তাহলে সেটা কিরকম হবে। ওকে, ডাইলেকট্রিক কনস্ট্যান্টকে আমরা কি লিখতে পারি এখান থেকে, যে সিম্পলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এখান থেকে দেখো একটা জিনিস আমরা পেতে পারি এখান থেকে, আমি এই ক্যালকুলেশনটা আগে করে নিই। দেখো এখান থেকে আমরা এফ, আমি প্রথমে এটা লিখে নিচ্ছি, এটা তাই তো। এই ইকুয়েশনটাকে আমি লিখতে পারি এরকম, আমি এখান থেকে এফ মিডিয়ামের ভ্যালুটা লিখতে চাই, তো এফ মিডিয়াম কে আমি কি এভাবে লিখতে পারি, এফ ভ্যাকুয়াম ডিভাইডেড বাই কে। এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন লেখা যায়, আমি হ্যাঁ এফ স্যার। হ্যাঁ স্যার। লিখতে পারি, ক্রস মাল্টিপ্লাই করে একটু ক্যালকুলেশন করলে আমরা এইটা পেয়ে যাব। ওকে, এবার দেখো, এবার দেখো আমি যে জিনিসটা বলছি, ওকে, তাহলে দেখো এফ ভ্যাকুয়ামের যে ভ্যালুটা, এফ ভ্যাকুয়ামের ভ্যালুটা আবার কি জিনিস, এফ ভ্যাকুয়াম, এটা কি, এটা তো আমরা প্রথমেই বের করেছি 1/, ফ্রি স্পেসে। হ্যাঁ, এফ ভ্যাকুয়ামের ভ্যালুটা এটা, তাই না? আমি ভ্যালুটা লিখছি এটা, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, স্যার। তাহলে হ্যাঁ দেখো এই ভ্যালুটা যখন আমি এখানে বসাবো, এইখানে এই যে এই জায়গায় এফ ভ্যাকুয়ামের জায়গায়, তখন আমি কি পাবো, আমার কাছে 1/k-টা আমি রেখে দিলাম, 1/k-টাকে, এই ভ্যালুটা আমি বসিয়ে দিচ্ছি, 1/4πε0 ইন্টু Q1 Q2/r²। তাহলে যে আমি ইকুয়েশনটা পেলাম, তাহলে সেই ইকুয়েশনটা কিরকম হলো, সেই ইকুয়েশনটা হচ্ছে এরকম, দিস ইজ ইকুয়াল টু 1/4πε0 কাপ্পা ইন্টু Q1 Q2/r²। তাহলে এটা হচ্ছে এফ মিডিয়ামের ভ্যালু, তাই না? তাহলে তোমাকে এবার কোনো একটা মিডিয়ামের কি দেওয়া আছে, কোনো একটা মিডিয়ামের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট তোমাকে দেওয়া আছে, হ্যাঁ, কোনো একটা মিডিয়ামের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দেওয়া আছে। এবার সেই দেওয়া আছে, এবার তোমাকে সেই মিডিয়ামে কি বের করতে হবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বের করতে হবে। ওকে, তাহলে কিন্তু তখন তোমাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। আমার কথা বোঝা গেল? এটা একটা স্যার, মিডিয়াম, এটা একবার হ্যাঁ স্যার স্যার। বোঝান না, হ্যাঁ, বুঝতে পারিনি। আচ্ছা, দেখো এতক্ষণ যেগুলো আমরা কুলম্ব ফোর্সের যে এক্সপ্রেশনগুলো দেখলাম, সেই এক্সপ্রেশনগুলো কি ছিল, সেই এক্সপ্রেশনগুলোতে শুধুমাত্র এপসিলন নট ছিল, তাই না? মানে এটা ফ্রি হ্যাঁ স্পেসের ছিল, এটা কিসের জন্য ছিল, এয়ার মিডিয়ামের জন্য, ভ্যাকুয়ামের জন্য। বাট কোনো একটা মিডিয়ামের হ্যাঁ জন্য কি ফর্মুলা হবে, কি এক্সপ্রেশন হবে, আমরা এতক্ষণ জানতাম না। কথা বুঝছো? ফর এ পার্টিকুলার মিডিয়াম, ভ্যাকুয়াম বাদ দিয়ে অন্য কোনো মিডিয়ামে কি হবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা, সেটা আমরা এতক্ষণ জানতাম না, সেটার এক্সপ্রেশন এতক্ষণ জানতাম না। সেই এক্সপ্রেশনটাই আমরা বের করলাম ইন দ্য ফর্ম অফ দ্য কাপ্পা, ইন দ্য ফর্ম অফ দ্য ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। কারণ যখনই এয়ার মিডিয়াম না হয়ে সেটা অন্য কোনো মিডিয়াম হবে, তখনই আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এবং যদি আমাদের সেখানে দেওয়া থাকে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালুটা, তখন সেটা আমরা এখানে পুট করব। কথা বুঝছো? মানে স্যার। যদি মিডিয়াম চেঞ্জ হয়, যদি এয়ার মিডিয়ামে বলে, তাহলে তোমাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এয়ার মিডিয়াম। ওকে, দিস ফর্মুলা। এবার তোমাকে বলে দিয়েছে একটা মিডিয়াম, এ মিডিয়াম অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এ মিডিয়াম অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কাপ্পা, এ মিডিয়াম অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কাপ্পা, এই, ওকে, এই মিডিয়ামে তুমি এবার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বের করো। দেন তুমি যদি এই ফর্মুলাটা ইউজ করো, তাহলে সেটা হবে না। দেন তোমাকে তখন কি করতে হবে, তোমাকে তখন এই এক্সপ্রেশনটা ইউজ করতে হবে। স্যার, যদি ওয়াটার মিডিয়াম বলে দিই। হ্যাঁ,
হ্যাঁ, তো ওয়াটার তো ওয়ান কাইন্ড অফ যে কোনো মিডিয়াম। স্যার ভ্যাকুয়াম আরে ইয়েতে করলি এই সূত্রটা করতে হবে তো 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই আর স্কয়ার, যে কোনো ভ্যাকুয়াম মিডিয়ামে দিলে এই সূত্রটাই করতে হবে। ভ্যাকুয়াম মিডিয়াম যে কোনো হয় না, ভ্যাকুয়াম মিডিয়াম হচ্ছে এয়ার মিডিয়াম, ফ্রি স্পেস। এয়ার ওয়াটার যেগুলো বললেন, না না না, ওয়াটার হচ্ছে ওয়ান কাইন্ড অফ মিডিয়াম, সেই ওয়াটারের একটা পার্টিকুলার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট থাকবে। এখানে ডিফারেন্সটা বোঝো। যদি দুটোই সেম হতো তাহলে আমি দুটো এক্সাম্পল নিতাম কেন? একটা ফ্রি স্পেস নিয়েছি ভ্যাকুয়াম এয়ারের, আমি তো লিখেই দিয়েছি ওখানে যে ফ্রি স্পেস যেটা সেটাই ভ্যাকুয়াম, সেটাই এয়ার মিডিয়াম। আর আলাদা মিডিয়াম মানে হচ্ছে অন্য যে কোনো মিডিয়াম, ওয়াটার মিডিয়াম, অ্যালকোহল মিডিয়াম, কেরোসিন, অন্যান্য অয়েল যে কোনো। ওকে, তাদের পার্টিকুলার একটা কি থাকবে, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট থাকবে। ওকে, ওয়াটারেরও ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আছে, সেই ওয়াটারের ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু এখানে পুট করবে। কেটা নিচে আছে। হ্যাঁ, কেটা নিচে আছে, 1/4 পাই এপসিলন নট কে, ঠিক আছে কে অথবা কাপ্পা বলে এটাকে, হ্যাঁ কোনো কোনো বইয়ে কাপ্পা লেখে। এখানে আমরা কে এই কারণেই বলছি না, কারণ অলরেডি যখন আমরা ফর্মুলাটা প্রথমে লিখেছিলাম তখন আমরা একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কনস্ট্যান্ট নিয়েছিলাম এরকম, কে অলরেডি নিয়েছিলাম, সেই জন্য আমরা এখানে কে নিচ্ছি না। এরকম ছিল তাই তো, একদম ফার্স্টে যে ফর্মুলাটা লিখেছিলাম। ওকে, পড়াশোনা করো, হ্যাঁ বাড়িতে, বাড়িতে পড়াশোনা করলে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। শুধু ক্লাস করে, হ্যাঁ আজকে ক্লাস করার পর আবার নেক্সট ক্লাসে এসো না, তার আগে পড়াশোনা করো, তাহলে জিনিসগুলো আরো খুব ভালোভাবে বুঝতে পারবে। কথা বুঝছো? এটা তোমাদের, স্যার। হ্যাঁ এটা তোমাদের কাজ, এটা তোমাদের কাজটা করা উচিত আমার মনে হয়। ওকে, হ্যাঁ বলো কি কোশ্চেন আছে? স্যার এই যে এখানে যে করলেন যে এফ মিডিয়ামে, তাহলে স্যার এখানে তো এক্সপ্লেনার এটা তো স্যার জিরোই রয়ে গেল, তাহলে স্যার যখন আমি আলাদা মিডিয়াম নেবো এটার ভ্যালুটা তো এখানে তো জিরো আসছে। এপসিলন নট তো আছেই, সেই ভ্যালু তো বসবেই। ডিফারেন্স কার জন্য হবে বলো তো? ডিফারেন্স হবে কেটার জন্য, কারণ এতক্ষণ এক্সপ্রেশনে কে ছিল না। এই কের ভ্যালুটা যখনই পুট করবে তখনই ও ফোর্সের ভ্যালুটাকে চেঞ্জ করে দেবে। কথা বুঝছো? এপসিলন নট আছে, সেটা নিয়ে মাথা ব্যথার কিচ্ছু কারণ নেই, সেটা থাকুক, সেটা থাকুক, সেটা তো এক্সপ্রেশনে পেলাম, থাকুক না, কোনো অসুবিধা নেই। মেইন যে জিনিসটা ডিফারেন্স করে দেবে সেটা হচ্ছে কে এর ভ্যালুটা যখন পুট করবে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, তখনই এই পুরো ফোর্সের ভ্যালুটাকে চেঞ্জ করে দেবে, এটাই। ওকে, এটাই তো এক্সপ্রেশন। বলো স্যার হ্যাঁ বলো। এয়ার মিডিয়ামে দিলে তাহলে এই ভ্যালুটা কত হবে, আর অন্য মিডিয়ামে যদি দেয় তাহলে ওই ভ্যালুটা হচ্ছে ওখানে দেওয়াই থাকবে। হ্যাঁ, তখন ওই মিডিয়ামে তোমাকে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট সাপ্লাই করা থাকবে, অথবা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট না দিয়ে এবার যদি তোমাকে পারমিটিভিটি দিয়ে দেয়। ওকে, ধরো, ধরো তোমাকে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে দেবে। ওকে, আমি বললাম ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে দেবে, তুমি ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালুটা বসিয়ে দেবে এখানে। ওকে, এবার আমি আরেকটা কন্ডিশন দিচ্ছি, যে এবার তোমাকে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালুটা দিল না, তা না দিয়ে তোমাকে কি দিয়েছে, তোমাকে পারমিটিভিটির ভ্যালু দিয়ে দিয়েছে, যে এর পারমিটিভিটি কত, এর পারমিটিভিটি তোমাকে দিয়ে দিয়েছে, পারমিটিভিটি এপসিলন। তাহলে তুমি তখন কি করবে, তখন কি হবে এক্সপ্রেশনটা, এটা কিন্তু অলরেডি আমি লিখে দিয়েছি। এবার তোমাদের স্যার ওই ভ্যালুটা পুট করব এখানে, কার ভ্যালুটা, এই এক্সেলেন্ট ভ্যালুটা। এই এক্সপ্রেশনে তো এপসিলন নেই। স্যার যেটা করেছি আমরা এপসিলন ইজিক্যাল টু কাব্বা আছে যে এইদিকে। ওকে, আমি বলছি দেখো, আমরা কি পেলাম রিলেশন, এপসিলন বাই এপসিলন নট, তাই তো? এটা পেয়েছি, এটা পেয়েছি ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ডেফিনেশন, তাই তো? কাপ্পার ভ্যালু এটা ডেফিনেশন পেয়েছি, তাই তো? তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি আসে, ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এপসিলন নট ইনটু কে ইজ ইকুয়াল টু কে আসে, এপসিলন আসে, তাই তো? আসে কি এটা? এটাকে ক্রস মাল্টিপ্লাই বজ্রগুণ করে দিলাম, বজ্রগুণ করলে এটা আসবে। তাহলে দেখো এপসিলন নট ইনটু কে এর জায়গায় এপসিলন বসাতে পারো, এপসিলন নট ইনটু কে এর জায়গায় এপসিলন বসাতে পারো? হ্যাঁ স্যার বসাতে পারি। তাহলে সেটা কি আসে, 1/4 পাই এপসিলন ইনটু, এই এক্সপ্রেশনটা অলরেডি কিন্তু আমি লিখেছি এফ মিডিয়ামের জন্য, তারপরেও তোমরা বলতে পারলে না।
কোথায় লিখেছি বলো তো, আমি দেখাচ্ছি। আমি বললাম না লিখেছি, কোথায় লিখেছি, এই যে দেখো, যখন এফ মিডিয়ামের ভ্যালুটা 1 নম্বর 2 নম্বর সমীকরণ দিয়েছিলাম ওগুলোতে। হ্যাঁ হ্যাঁ, এফ মিডিয়াম যে বের করেছি এখানে দেখো, তখনই লিখে দিয়েছি। ক্লিয়ার তো? ইয়েস। ওকে, চলো এবার আমি তোমাদেরকে একটা পাঠিয়েছিলাম, ইমেজ পাঠিয়েছিলাম গ্রুপে, কতগুলো প্রবলেম ছিল, করেছো কেউ? যদি করে থাকো আমাকে পার্সোনালি অথবা গ্রুপে পাঠিয়ে দেবে, হোয়াটসঅ্যাপ করবে। আর ওখানকার মধ্যে থেকেই 2-3টা প্রবলেম আমি করেছি, করে দিই তোমাদের। ওকে, তাহলে দেখো, ওকে দেখো, কুলম্বস ল এর উপর নিউমেরিক্যাল, ওকে, প্রবলেম কি আছে, যে the force of electrostatic repulsion between two small positively charged objects A and B is this when AB equal to 0.12 meter. Now what is the force of repulsion if AB is increased to this? ওকে, তাহলে দেখো এখানে প্রথমে কি কি দেওয়া আছে, কোশ্চেনটা বুঝতে পেরেছো কি? কোশ্চেনটা ক্লিয়ার তোমাদের? কোশ্চেনটা ক্লিয়ার? হ্যাঁ স্যার, আবার বলুন না স্যার। না স্যার। যে কি দেওয়া আছে এখানে, দা ফোর্স অফ ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন, অর্থাৎ রিপালশন ফোর্সটা, ওকে, রিপালশন ফোর্সটা দেওয়া আছে। রিপালশন ফোর্সটা কত? রিপালশন ফোর্সটা দুটো পজিটিভ চার্জের মধ্যে দেওয়া আছে, এটা দুটো পজিটিভ চার্জ আছে পাশাপাশি, সেই দুটো পজিটিভ চার্জের মধ্যে যে রিপালশন ফোর্সটা অর্থাৎ এফটা, সেটা দেওয়া আছে। কখন? যখন তাদের মধ্যে ডিস্টেন্স এত, অর্থাৎ আরটা যখন এত, ওকে। তার মানে আমরা কি লিখতে পারি, ওকে, তোমার কাছে এটা দেওয়া আছে, ওকে, আমি এইটুকু লিখে নিচ্ছি প্রথমে। তোমার কাছে গিভেন কি কি দেওয়া আছে, ফোর্সটা দেওয়া আছে এফ, সেই ভ্যালুটা কত, 3.6 ইন্টু 10⁻⁻5 সরি, ওকে, -5 নিউটন, এই ফোর্সটা দেওয়া আছে, ওকে। কখন এই ফোর্সটা হয়, যখন আর এর ভ্যালুটা হচ্ছে কত, আর এর ভ্যালুটা হচ্ছে 0.12 মিটার, ওকে, কথাটা ক্লিয়ার তো? এবার তোমাকে বের করতে বলেছে যে যখন এই ডিস্টেন্সটা অর্থাৎ আরটা যখন চেঞ্জ হয়ে এত হবে, 0.24 মিটার হবে, তখন ফোর্সের ভ্যালুটা কত হবে, আর যখন এটা হবে তখন ফোর্সের ভ্যালুটা কত হবে। কোশ্চেনটা ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ তাহলে স্যার। দেখো আমরা কি জানি, উই নো হোয়াট উই নো, কুলম্বস ল থেকে আমরা কি জানি, আমরা জানি যে F ইকুয়াল টু কি, 1/4 এপসিলন নট কি, Q1 Q2 বাই আর স্কোয়ার, তাই তো? এটা তাই তো? হ্যাঁ স্যার। ওকে, দেখো এখানে আমি একটা জিনিস করবো, এই 1/4 এপসিলনটাকে ইউজ করবো না, এখানে আমি ডাইরেক্ট কে লিখে দিচ্ছি, বেকার জঙ্গলে হয়ে থাকবে শুধু, এখানে কে লিখছি, হ্যাঁ, কারণ ওটা এখানে এফেক্টিভ নয়, এখানে লাগবে না, ওকে। তাহলে দেখো এখানে এবার আমাকে কি কি দেওয়া আছে, আমি কি বের করব, আমি এই ভ্যালুটা বের করব, কোন ভ্যালুটা, কে ইন্টু Q1 ইন্টু Q2 বের করব, এই ভ্যালুটা কে ইন্টু Q1 ইন্টু Q2। তাহলে এখানে বজ্র গুণন করব, ক্রস মাল্টিপ্লাই, তাহলে এটা কি হবে, এফ ইন্টু আর স্কোয়ার, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে দেখো কে ইন্টু Q1 ইন্টু Q2 এই ভ্যালুটা কত আসবে, কে ইন্টু Q1 ইন্টু Q2
ফোর্সের ভ্যালু কত? 3.6 ইন্টু এটা, তাই তো? 3.6 ইন্টু 10⁵ -5। ওকে, আর আর এর ভ্যালু কত? 0.12 স্কয়ার। তাহলে এই ভ্যালুটা আমি প্রথমে বের করে নিলাম। হ্যাঁ, এই ভ্যালুটা আমি প্রথমে বের করে নিলাম। ওকে, এবার আমি চলে যাব 1 নাম্বার প্রবলেমটাতে, আমাকে যেটার জন্য বের করতে বলছে। এই ভ্যালুটা আমি এবার, এই ভ্যালুটা লাগবে, আমি ওই জন্য বের করে নিলাম। কি করে ইউজ করব সেটা দেখো। ওকে, তাহলে এবার আমাকে করতে হবে সলভ কিসের জন্য? যে এবার এই ডিস্টেন্সের জন্য কত হচ্ছে ফোর্সটা, সেটা আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে সেম ফর্মুলা ইউজ করব, বাট সেখানে ডিস্টেন্সটা শুধু আলাদা হবে। ওকে, কিরকম হবে দেখো। তাহলে F ইকুয়াল টু কি? F ইকুয়াল টু K ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার আছে, তাই তো? তাহলে যখন আমি এ সলভ করব, কোশ্চেন নাম্বার এ তে কত? এ তে আর ইকুয়াল টু কত? হেয়ার 0.24। 0.24, তাই তো? এটা হচ্ছে আর এর ভ্যালু এখানে। ক্লিয়ার? তাহলে এই ভ্যালুটা এখন আমরা ইউজ করব ইন দ্য প্লেস অফ আর। ওকে, ইন দ্য প্লেস অফ আর এই ভ্যালুটা ইউজ করব। তাহলে দেখো কিরকম হচ্ছে। এফ ইজ ইকুয়াল টু কে Q1 Q2 ডিভাইড বাই 0.24 হোল স্কোয়ার, তাই তো? এবার দেখো ওপরে যে কে Q1 Q2 আছে, সেই জায়গায় আমরা এবার এই ভ্যালুটা বসাবো। কত আছে এই ভ্যালুটা? দেখো এই ভ্যালুটা আছে 3.6 ইন্টু 10⁻⁵ ইন্টু 0.12 এর হোল স্কোয়ার। কথা বুঝছো? এই ভ্যালুটা কে Q1 Q2 এর জায়গায় বসাবো আমরা। কথাটা বোঝা গেল আমার? হ্যাঁ স্যার। কোন ভ্যালুটা? এই যে ওই যে সাইডে কে বের করেছি। Q1 Q2, ওপরে কে আছে? কে আচ্ছা, Q1 Q2, তাই তো আছে না ওপরে? এখানে কি আছে? তো যা আছে তার ভ্যালু, এই ভ্যালুটা তো আমরা বের করেছি, তাই না? এই ভ্যালুটা বসিয়ে দেবো ডাইরেক্ট। এই ভ্যালুটা বসাচ্ছি আমি 3.6 ইন্টু 10⁻⁵। ওকে, ইন্টু হচ্ছে 0.12 হোল স্কোয়ার, তাই তো? ডিভাইডেড বাই কি আছে? 0.24 হোল স্কোয়ার, তাই তো? ওকে, তাহলে এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। দেখো ক্যালকুলেশনটা আরো ইজি হবে। কখন ইজি হবে? যখন যখন তুমি কি করবে, এফ ইকুয়াল টু, দেখো এই ভ্যালুটাকে আমি বাইরেই রাখছি, 10⁻⁵। এই দুটো কি আছে? দুটোরই হোল স্কোয়ার আছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি 0.12 ডিভাইডেড বাই 0.24 হোল স্কোয়ার, লিখতে পারি তো? এই যে এটাকে লিখতে পারি। হ্যাঁ, তাহলে এবার ব্র্যাকেটের ভেতরে কি কি আছে দেখো। ব্র্যাকেটের ভেতরে আছে 0.12 ডিভাইডেড বাই 0.24। এবার দেখো পয়েন্ট পয়েন্ট যখন উঠে যাবে তখন কি হবে? তাহলে 12/24, তাই না? তাহলে 12 দিয়ে 24 কে কাটলে কি রকম হবে? 12 দিয়ে 24 কে কাটলে কি হবে? 12 হাফ হয়ে যাবে। 1/2 1/4 হবে। তার মানে 1/4। অর্থাৎ আমরা আমাদের যে ফাইনাল যেটা আসবে সেটা এরকম আসবে যে F ইকুয়াল টু 3.6 ইন্টু 10⁻⁵ ডিভাইডেড বাই 4, তাই তো? তাহলে দেখো 4 কে যখন আমরা 3.6 দিয়ে ডিভাইড করব তাহলে কত আসবে? সেটা 0.9 আসবে। অর্থাৎ f এর যে ভ্যালুটা আসবে, স্যার 9 ইন্টু 10⁻⁻6 আসছে। হ্যাঁ তাই তো আসবে, তাই তো আসবে। 9 ইন্টু 10⁻⁻6। 0.9 ইন্টু 10⁻⁵, এটাকেই আমরা লিখতে পারি কি? f ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10⁻⁻6। তাহলে ইউনিট কি হবে? নিউটন। ওকে, তাহলে এটা হচ্ছে ফার্স্টের জন্য। ক্লিয়ার?
সবার কি বোঝা গেল? সবাই কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ স্যার ওকে, করে নিয়েছো? না হলে স্ক্রিনশটও নিতে পারো, পরে করে নেবে। আমি একবার ইয়ে করে দিচ্ছি। ওকে, ওকে, এবার স্ক্রিনশটও নিতে পারো। ওকে, দেখো এবার তাহলে সেকেন্ড কেসটার জন্য করতে পারবে? বলো, সেকেন্ড কেসটার জন্য করতে পারবে? জাস্ট শুধু আর এর ভ্যালুটা কি হবে? 0.36 হবে, সেম কাজ। জাস্ট আর এর ভ্যালুটা শুধু ডিফারেন্ট হবে, কাজ সেম। বাড়িতে করবে তো? আমাকে পাঠাবে করে। কি রেসপন্স করো? হ্যালো, কি বাড়ির কাজ কেউ কি করবে না নাকি? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ আবার নেটওয়ার্ক কেটে গেছে। হ্যালো। হ্যাঁ, বলছি বলছি বাড়ির কাজ দিচ্ছি, এই বি নাম্বারটা করতে পারবে তো? হ্যাঁ স্যার, স্যার পারবো অ্যান্সার পারবো। বলছে স্যার। স্যার অ্যান্সার বলছে স্যার। স্যার হ্যাঁ স্যার। ওকে, আমাকে পাঠিয়ে দিও হ্যাঁ করে। চলো এবার নেক্সট প্রবলেম দেখি। নেক্সট প্রবলেম কি আছে? নেক্সট অন্য ধরনের একটা প্রবলেম দেখি। ঠিক আছে। ওকে, দেখো এখানে কি বলছে। হ্যাঁ হ্যাঁ, দেখো তো কোশ্চেনটা বোঝা যাচ্ছে? সামনের দিকটা একটু কেটে গেছে। এবার বোঝা যাচ্ছে ঠিক? ঠিক আছে। স্যার একটু ছোট করুন বুঝে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বোঝা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। Okay, so two spheres 4 centimeter apart, that means r equal to 4 centimeter, huh? Attract each other with a force of these, এখানে attract বলছে। ওকে, তাহলে এটা ফোর্সটা দেওয়া আছে। Determine the magnitude of the charge on each if one has twice the charge of the as the other, কথা বুঝছো? তাহলে এখানে আমাদের দেওয়া আছে রিপালসিভ ফোর্সটা দেওয়া আছে এবং তাদের দুটোর মধ্যে ডিস্টেন্স দেওয়া আছে। আমাদেরকে বের করতে বলেছে চার্জ, ম্যাগনিটিউড অফ দ্য ইচ চার্জ, এবং এই দুটো চার্জের মধ্যে রিলেশনটা কি, একটা আর একটার কি ডাবল, কথা বুঝছো? ইফ ওয়ান হ্যাজ টুয়াইস দ্য চার্জ অফ দ্য আদার। কোশ্চেনটা ক্লিয়ার কি সবার কাছে? স্যার আরেকবার বলুন। স্যার আরেকবার বলুন। দুটো স্ফেয়ার আছে, ওকে, দুটো স্ফেয়ার আছে, সেই দুটো স্ফেয়ারের মধ্যে একটার যে চার্জ আর একটার দ্বিগুণ, অর্থাৎ এখানে যদি এক্স থাকে এখানে 2x আছে, এবং এদের মধ্যে কত ডিস্টেন্স হচ্ছে 4 সেন্টিমিটার, এবং যে অ্যাট্রাকশন ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে 1.2 ইন্টু 10⁻⁹। এবার তোমাকে কি বের করতে হবে? প্রত্যেকটা চার্জের ভ্যালু বের করতে হবে। ক্লিয়ার টু অল? হ্যাঁ স্যার। ওকে, তাহলে দেখো প্রথমে আমরা যেটা লিখবো, দেখো যে কোনো প্রবলেম সলভ করতে গেলে নিউমেরিক্যালস প্রথমে তোমাকে খুঁজতে হবে যে তোমাকে কি কি কোয়ান্টিটি গুলো তোমাকে কি করা আছে, সাপ্লাই করা আছে। ওকে, কি কি কোয়ান্টিটি সাপ্লাই করা আছে সেগুলো প্রথমে তোমাকে দেখতে হবে। তাহলে আমি প্রথমে দেখব, যে গিভেন কি কি দেওয়া আছে। গিভেন ফোর্স দেওয়া আছে। ফোর্স কত দেওয়া আছে? ফোর্স দেওয়া আছে হচ্ছে 1.2 ইন্টু 10⁻⁹, 1.2 ইন্টু 10⁻⁹ নিউটন। বোঝা গেল? আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে। আর দেওয়া আছে 4 সেন্টিমিটার, বাট আমরা এটাকে সেন্টিমিটারে রাখবো না, মিটারে নিয়ে যাব। মিটারে নিয়ে গেলে 0.04 মিটার হবে। কেন? কারণ ফোর্স আছে এসআই ইউনিটে, তাই না?
আমরা এটাকেও এসআই ইউনিটে কনভার্ট করলাম। ইউনিট কনভার্সন নিউমেরিক্যাল প্রবলেমসের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অল ক্যালকুলেশন, গোটা ক্যালকুলেশনটা তোমাকে কমপ্লিট ক্যালকুলেশন সেম ইউনিটে করতে হবে। ওকে, আইদার এসআই ইউনিটে অথবা তোমাকে করতে হবে সিজিএস ইউনিটে, বাট অলওয়েজ ট্রাই টু কনভার্ট অল দ্য ইউনিটস ইন এসআই ইউনিট, মানে এসআই ইউনিটে করার চেষ্টা করবে। এবার কি বলে দেওয়া আছে, আরেকটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটা দেখো, ইফ ওয়ান হ্যাজ টুয়াইস দ্য চার্জ অফ দ্য আদার, অর্থাৎ দুটো যে এখানে স্ফিয়ার বলেছে, একটার যা চার্জ আর একটার দ্বিগুণ। ওকে, তো আমরা ধরে নিচ্ছি লেট দ্য চার্জ অফ ওয়ান, লেট দ্য চার্জ অফ ওয়ান স্ফিয়ার বি কিউ, অর্থাৎ একটা স্ফিয়ারের চার্জ আমরা ধরে নিচ্ছি যে কিউ, কথা বুঝছো? একটার যদি কিউ হয় তাহলে অ্যানাদার কি হবে, টুয়াইস অফ দ্যাট, তার মানে ওকে। সো দেয়ারফোর you can write that the charge of other sphere, তাহলে সেটা কত হবে, সেটা হচ্ছে 2q। 2q। ওকে, ক্লিয়ার? তাহলে এবার আমরা কি লিখবো, এবার আমরা লিখবো ফর্মুলা, লিখবো ফর্মুলায় বসিয়ে দেবো ভ্যালুগুলো, তাই তো? ফর্মুলা কি, if we know what, আমরা কি জানি, 1/4 pi epsilon naught q1 q2 by r square। ওকে, তাহলে দেখো এফ এর ভ্যালু দেওয়া আছে আমাদের কত, 1.2 ইন্টু 10⁻⁻৯, তাই তো? আচ্ছা, 1/4 পাই এপসিলন নট এর ভ্যালু কত বলো তো, এটার ভ্যালু কত? কি না না, এর যে ম্যাগনিটিউড ভ্যালু ছিল, ভ্যালু বলছি, এই ভ্যালুটা তো কালকে বলেছিলাম, 1/4 পাই এপসিলন নট 9 ইন্টু 10⁻কত, 9 ইন্টু 10⁻৯, এর ইউনিটটা কি ছিল জানো, বলো তো? নিউটন মিটার পার কুলম্ব স্কয়ার, হ্যাঁ, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। ওকে, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। ওকে, সো দেখো এবার এর ভ্যালুটাও বসিয়ে দেবো এখানে, 9 ইন্টু 10⁻৯, ক্লিয়ার? তারপরে কি আছে, কিউ ওয়ান আর কিউ টু এর ভ্যালু, কিউ ওয়ান এর ভ্যালু আমি ধরছি কিউ, কিউ টু এর ভ্যালু ধরছি 2q। ওকে, কারণ একটা আর একটার অপোজিট চার্জ থাকে, এগুলো 9 নয় কিন্তু কিউ। আর আর এর ভ্যালু আছে, আর এর ভ্যালু কত, 0.04 স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে যেটা করব, সেটা হচ্ছে দেখো ক্রস মাল্টিপ্লাই করব। ওকে, ক্রস মাল্টিপ্লাই করে দেখো আমাদের কার ভ্যালু বের করতে হবে, কিউ এর ভ্যালু বের করতে হবে, তাহলে এই ফ্যাক্টরটাকে আমার লেফট হ্যান্ড সাইডে রাখা উচিত, তাই না? হ্যালো, হ্যাঁ স্যার, ওকে, তাহলে কিউ ইন্টু কিউ যদি করি কিউ স্কোয়ার, সেই কিউ স্কোয়ারটাকে ক্রস মাল্টিপ্লাই করে আমি ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, অর্থাৎ এখানে আমি লিখছি কিউ স্কোয়ার। আর এখানকার এই ভ্যালুটাকে এদিকে নিয়ে গেলে সেটা কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। তার মানে আমি কিউ স্কোয়ার ইকুয়াল টু এটা লিখতে পারি 10⁻৯ ডিভাইড বাই 1.2 ইন্টু 10⁻, কত, -9। স্যার স্যার 2q ছিল যে স্যার ওখানে, সরি, ওকে, তাহলে দেখো এটার সাথে সাথে কে কে মাল্টিপ্লাই আছে, কিউ স্কোয়ারের সাথে সাথে, কিউ স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই আছে 2 ইন্টু 9 ইন্টু 10⁻৯, এই উপরের ফ্যাক্টরগুলো, তাই না? ক্রস মাল্টিপ্লাই করছি আমি, ক্রস মাল্টিপ্লাই। ওকে, এই পুরোটা, এটা কি আছে এরকম, তাই না? এটা ডিভাইডেড বাই এটা, আর এটাকে যদি আমি লিখি এটা বাই 1, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে কি, এই পুরো টার্মটা ইন্টু 1 ডিভাইডেড বাই এই পুরো টার্মটা ইন্টু এই টার্মটা, তাই তো?
এটাই তো বজ্র গুণনের পদ্ধতি। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এখানে কি থাকলো রাইট হ্যান্ড সাইডে ডান দিকে থাকলো এটা 10⁻⁻9 ইন্টু 0.04। তোমাদের অনেক প্র্যাকটিস করতে হবে, কিন্তু অনেক উইক, সবাই অনেক উইক, কথা শুনেই বুঝতে পারছো তোমাদের মধ্যে কনফিডেন্সের এত অভাব। পড়াশোনা করবে বাড়িতে ঠিক মতো, যে জিনিসগুলো হচ্ছে পড়াশোনা করো, অনেক অনেক ভালো বুঝতে পারবে। সো কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এই টার্মটা কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে এইদিকে। সো 1.2 ইন্টু 10⁻⁻9 ইন্টু 0.04 স্কোয়ার, তাই তো? 0.04 স্কোয়ার মানে আমি এভাবে লিখছি, দুটো 0.04 এর মাল্টিপ্লাই লিখতে পারি আমি, স্কোয়ার মানে তাই। ওকে, আর আমাদের নিচে কি থাকলো 2 ইন্টু 9 ইন্টু কত 10⁻⁹, তাই তো? এটা ডিভাইড হয়ে গেল। ওকে, এবার দেখো আমি পয়েন্টগুলোকে সরানোর চেষ্টা করছি। ওকে, এখান থেকে যদি পয়েন্ট সরাই নিচে কি আসবে 100, এখান থেকে যদি পয়েন্ট সরাই নিচে কি আসবে 100, ইয়েস অর নো? এখান থেকে যদি পয়েন্ট সরাই, এখান থেকে পয়েন্ট সরাই, তাহলে আমাদের এখানে আসবে আরেকটা 10। ওকে, তারপরে দেখো তাহলে কি আছে, নাম্বারগুলো আমরা ডিভাইড করার চেষ্টা করি। এখানে কত আছে 2 আছে, তাহলে কত 2 2 আর 4, তাহলে এখানে 2, এবার এখানে 12 আছে, এখানে 9 আছে, 3 দিয়ে কাটতে পারি আমরা, কত 3 3 আর 9, 3 4 আর 12। ওকে, তাহলে দেখো এট ফার্স্ট আমরা জিরোর হিসাবগুলো করি, তারপরে নাম্বারটাতে আসবে জিরোর হিসাব। ওকে, তাহলে দেখো কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু, প্রথমে জিরোর হিসাব বলছেন 10⁻⁻9, 10⁻⁻9 আছে ওপরে, তাই তো? 10⁻⁻9 অলরেডি ওপরে আছে এটা। ওকে, আর দেখো এখান নিচের থেকে যে 10⁻9টা আছে এটাকে যদি নিয়ে যাই ওপরে, তাহলে আবার লিখতে পারি 10⁻⁻9, ইয়েস অর নো? ইয়েস স্যার। ওকে, এবার যদি এখানে কত আছে 100 ইন্টু 100 ইন্টু 10, তাহলে এটা কত হচ্ছে 10⁵, এটা নিচে আছে, স্যার উপরে গেলে -10⁵। হ্যাঁ 10⁻⁻5 লিখতে পারি, বোঝা গেল এটা? ওকে, এবার দেখো নাম্বার কি কি বাকি আছে। নাম্বার কি আছে, এখানে 4 আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, আর এখানে 3 আছে, তাহলে 4 2s আর 8। ওকে, 8 4s আর কত 32, তাহলে উপরে হচ্ছে 32 আর নিচে কত 3, তাই তো? ইয়েস অর নো? ওকে, ওকে, তাহলে দেখো এটা পুরোটা যখন আমরা মাল্টিপ্লাই করব প্লাস করব, এটা কত আসবে, কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 32/3 ইন্টু 10⁻⁻9 9 18 18 5 23। তারপর এটাকে স্কোয়ার রুট করে ভ্যালুটা বসিয়ে দেবে, এটা বাড়িতে করে নেবে। ওকে, এই বাকি ক্যালকুলেশনটা বাড়িতে করে নেবে, এটা কিন্তু শুধু ক্যালকুলেশন পার্ট, পারবে তো? কমপ্লিট করে দিন না স্যার। কমপ্লিট করে দেবো। ওকে, দেখো কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু, আগে দেখো যখন স্কোয়ার রুট থাকবে তখন আমরা এই পাওয়ারগুলোকে চেষ্টা করব যেন ইভেন নাম্বারে থাকে। ওকে, ইভেন নাম্বারে, আমি ইভেন নাম্বারে যদি রাখি, হ্যাঁ বলো। স্যার ওই 32/3 যেটা আছে ওটা এখানে আমরা কেটে দিতে পারি না? বরং স্যার কাটা যাবে না তো? ওটা কাটা যাবে না স্যার। বললাম না তোমাদের এক একজনের অবস্থা খুব খারাপ আছে, পড়াশোনা করো, হ্যাঁ পড়াশোনা করো, নিজেকে স্ট্রং করো, ইমপ্রুভ করো। ওকে, সো দেখো আমি এখানে 1.3। হ্যাঁ বলো, দাঁড়াও আমি করে নিচ্ছি। হ্যাঁ, আমার কাছে ক্যালকুলেটর নেই অবশ্যই। স্যার অ্যানসারটা 1.033 ইনটু 10⁻⁻11। আচ্ছা, মেবি হতে পারে। ওকে, এইরকম আসবে, দেখো এটা আসবে 3.2 ডিভাইডেড বাই 3। ওকে, ইন্টু দিস। ওকে, তাহলে কিউ এর ভ্যালু আসবে, এটা কত আসে 1.33, এটা আসে 1.33 আন্ডার রুট 1.33 ইন্টু 10⁻⁻11। এই ভ্যালুটা কেউ বের করে বলো তো কত?
ওকে, এই ভ্যালুটা আসছে এই স্যার ভ্যালুটা 1.15। হ্যাঁ, কিউ এর ভ্যালুটা আসছে 1.15 ইন্টু 10⁻⁻11 কুলম। ওকে, তাহলে দেখো কিউ এর ভ্যালু এটা আসলো। ওকে, এবার আমাদেরকে কি বলেছে কোশ্চেনে বলেছে যে দুটো চার্জেরই ভ্যালু বের করতে হবে। তো একটা আর একটার কি ডাবল, তাই তো, টুয়াইস। তাহলে একটা চার্জ যদি এটা হয় তাহলে আরেকটা কি হবে, একে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? ওকে, কথা বোঝা গেল কি আমার? সো স্যার একটা চার্জ হবে স্যার ওয়ান স্যার চার্জ। হ্যাঁ বলো। স্যার উপরে তো ছিল 10⁻³ ওটা 11 কি করে আসলো? স্কোয়ার রুট করেছি, বললাম না এই ক্যালকুলেশনগুলো তোমাদের বলে দিলে আমরা সিলেবাস কমপ্লিট করতে পারবো না, আর প্রবলেম বেশি করতে পারবো না। আমি কি করেছি, কিউ স্কোয়ারটাকে এইদিকে নিয়ে গেছি, স্কোয়ার রুট করেছি, মানে ইলেভেনটাকে আমি কোথার থেকে লিখেছি বলো তো? ইলেভেনটাকে আমি, এই যে ইলেভেনটা পেয়েছি, এটা আমি লিখেছি এটাকে, মানে এটা কি ছিল, পুরোটার উপরেই তো রুট ওভার ছিল, মানে 10⁻−22 এর উপর কি ছিল, রুট ওভার ছিল। এবার আমি এর ভ্যালুটা লিখেছি রুট ওভার 10⁻−22, এর ভ্যালুটা হচ্ছে 10⁻−11, মানে স্কোয়ার রুট করলে কি হয়ে যায়, পাওয়ারটা হাফ হয়ে যায়। কথা বুঝছো? 23 ছিল তো, মানে ওপর হ্যাঁ 23 ছিল, সেটাকেও তো 10 অ্যাডজাস্ট মাইনাস। করেছি, দেখোনি? সেটাকেও অ্যাডজাস্ট করেছি তো, দেখো না, এটা 23 ছিল, এবার কি করেছি আমি 22 লিখেছি। এবার যখন 22 লিখবো তার মানে কি আর একটা বাকি ছিল, কি বাকি ছিল, এত ডিটেলস ক্যালকুলেশন করতে হবে আমি তো ভাবতে পারি না, আমি তো একবারে করে সেটা দিলাম। 1.33 না হয় আরে 1.06। 32টাকে 3.2 লিখেছি, এখানেই অ্যাডজাস্ট করেছি তো, এখানে দেখো 32, এখানে 3.2, তাই তো? তার মানে একটা 10 দিয়ে ডিভাইড করেছি, এই সেই 10 ডিভাইডটা কি, এখান থেকে যে একটা 10⁻−1 বের করে নিয়েছি, সেটার সাথে এটাকে মাল্টিপ্লাই করেছি। অর্থাৎ আমি কি একটা এখানে 10⁻−1 কম নিয়েছি, তাই না? অর্থাৎ 10⁻−1 মাল্টিপ্লাই ছিল এর সাথে, তার সাথে 32 আমি ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দিয়ে এই ভ্যালুটা 3.2 হয়, সেই ভ্যালুটা আমি ডাইরেক্ট এখানে লিখেছি। দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। ওহো, সরি, এখানে ক্যালকুলেশনে একটা ভুল হচ্ছে, হ্যাঁ। এটা ঠিক আছে, অন্য জায়গায় ভুল হচ্ছে, একটু ভুল হচ্ছে, হ্যাঁ। একটু ইয়ে করো, ঠিক করে দাঁড়াও, আমি বলছি। এখন দেখলাম ওখানে 2 আছে না, 3.2, এখানে না 1.33 আসবে না, এখানে আসবে 1.66। একটু ঠিক করে নাও, হ্যাঁ। সে 1.066। 3.2.6, না না 1.66, স্যার 1.06 তো আসতেছে। 3.2 divided by 3 will 1.06। ওহো, সরি সরি, তাহলে নিচের আনসারটাও তো চেঞ্জ হবে। হ্যাঁ 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 হ্যাঁ, চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে, সরি সরি, আমার কাছে ক্যালকুলেটর নেই। ওকে, তাহলে এই নিচের ভ্যালুটাও চেঞ্জ হবে, হ্যাঁ। এই ভ্যালুটা কিরকম হবে, 1.06টাকে করতে হবে, তাই না? তাহলে এই 1.03 আসবে, 0.9 তো 1.03 লিখতে পারি আমরা। সে 1.033 into 10⁻−11 আসছে। 1.03, এটুকুই দেখো, আর বেশি কিছু লিখতে হবে না, এটা হচ্ছে 0.3। ওকে, তাহলে ওয়ান চার্জ ইজ দিস, অ্যান্ড অ্যানাদার চার্জ কি হবে, অ্যানাদার চার্জ টুয়াইস অফ দিস, তাই না? 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কিরকম হবে, 2 ইন্টু 1.03 ইন্টু 10⁻−11, তাই তো, কুলাম। তো এটা কত হবে, 2.06 ইন্টু 10⁻−11 কুলাম। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে
ওকে, তাহলে স্যার এটা রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ এটা রেকর্ডিং হচ্ছে তো ক্লাসটা আজকে? হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ ভাই হচ্ছে। ওকে, তাহলে দেখো আজকে আজকের মধ্যে থাক এখানে। ওকে, আর নেক্সট ক্লাসে আমরা ভেক্টর শুরু করব। ওকে, তবুও আমি বলবো কি, তোমরা ভেক্টরের ওই ক্লাসের লিঙ্কটা আমি দিয়ে দেবো, একবার দেখে নিও। হ্যাঁ, তাহলে ভেক্টরের ক্লাসটাতে একটু ইয়ে পাবে, মানে একটু কিছু জিনিস তোমাদের আগের থেকেই জানা থাকবে, তাহলে সেটা হেল্প করবে ক্লাসটা বুঝতে হবে। ওকে, স্যার এটা একটু পাঠিয়ে দিন। হ্যাঁ এটাও হবে, এই ক্লাসের রেকর্ডিংটাও দিয়ে দেবো। ওকে ওকে, চলো ঠিক আছে, এন্ড করছি, হ্যাঁ সেশন। ঠিক আছে স্যার, ওকে ওকে। দেখে নিতে থ্যাংক ইউ স্যার। ঠিক আছে।